সাদ বাবা, বৌমণি কদম গাছে ঝুলছে। সাদাতের চোখ বড় বড় হয়ে গেল। গাছে ঝুলছে মানে? সাদাত কারো অপেক্ষা না করেই দৌড়ে বেরিয়ে গেল বাগানে। কদম গাছের দিকে তাকাতে সাদাতের চোখ স্থির হয়ে গেল। আস্তে আস্তে এগিয়ে গেল সেদিকে। আর সুবা, সে চোখ বন্ধ করে চিল্লাচ্ছে, কেউ আমাকে নামাও রে, আমি এখানে অসহায় ঝুলন্ত এক নারী, কেউ। বলতে বলতেই সুবার চোখ পড়ল সাদাতের দিকে। সাদাত রাগে চোখে তাকিয়ে আছে তার দিকে। বুকে হাত বাস করে দাঁড়িয়ে আছে সে। যা দেখেই সুবা ঢোক গিলল। সাদাত তার বর হলে কি হবে, তার প্রতি সুবার বিন্দুমাত্র ভয়ও কমেনি, বরং দিনকে দিন বাড়ছে। সাদাত নিজেও চায় না সুবার এই ভয়টা ভেঙে যাক। সে তো তার ভীতু বউটাকে বড্ড বেশি ভালোবাসে। সুবা মিষ্টি হাসি দিয়ে সাদাতকে বলল, আমি জানতাম আপনি আমাকে বাঁচাতে আসবেন। হিরোদের এন্ট্রি সবসময় সঠিক সময়েই হয়। সাদাত চল শক্ত করে সুবার দিকে তাকিয়েছে এক দৃষ্টিতে। সাদাত কাট কাট গলায় বলল, তুমি এত সকালে এখানে কি করছো? সুবা আগের নাই হেসে বলল। কদম পাড়তে এসেছিলাম। সাদাত গম্ভীরভাবে বলল, তো কদম পাড়তে এসেছো ভালো কথা, সেই হিসেবে তোমার হাতে কদম থাকার কথা, কিন্তু এখানে তো উল্টো তুমি কদমের সাথে ঝুলছো, ব্যাপারটা কি? সুবা চুপ করে আছে। সাদাত যদি জানে যে সেই জোর করে গাছে উঠেছে, তাহলে আজ তার আর রক্ষে নেই। যদিও সাদাত বেশ বুঝতে পেরেছে আসল কাহিনী। এর মধ্যেই কিটকেট এসে সাদাতের পায়ের কাছে দাঁড়ালো। ভৌ ভৌ উচ্চারণ তার উপস্থিতির জানান দিচ্ছে। সাদাত কিটকেটকে কোলে তুলে নিয়ে বাঁকা হেসে বলল, কিটক্যাট বেবি, তোমার মাম্মা এখানেই ঝুলে থাক, তার গাছে উঠে কদম পাড়ার শখটা মিটুক। সাদাতকে চলে দেখে সুবা চিৎকার করে বলল, সাদাত, আমাকে নামান। আমি নামতে পারছি না, সাদাত। সাদাত মুস্কি হেসে বলল। কিছু বললে? শুনতে পাইনি। সুবা জিভ দাঁত দিয়ে হালকা কামড়ে বলল, ও গর সাহেব, নিয়ে যাও না সাথে করে। আরে আরে, আমার হাত। বলতে না বলতে সুবা ধুম করে পড়ে গেল নিচে। সুবা বেশ ভয় পেয়ে গেছে, কিন্তু মাটিতে পড়লে আজ শিওর হাড়গোড় সব ভেঙে যেত। সময় মতো সাদাত ধরলেও নিজেকে বাঁচাতে পারত না। সুবাকে সহ নিচে পড়ে গেল। কিটক্যাট ভেউ করে উঠতেই দুজনেই মাটি থেকে উঠে দাঁড়ালো। সাদাত আর চোখে সুবার দিকে তাকিয়ে আছে, আর সুবা একবার সাদাতের দিকে তাকিয়ে ভো দৌড় দিল। আর পিছু নিল সাদাত। দৌড়াতে দৌড়াতে সুবা রুবাইয়ের পেছনে চলে গেল। সাদাত অনেক ধরার চেষ্টা করছে আর তার সাথে বলছে, সুবা, সামনে আসো এক্ষুনি, আমি ধরলে কিন্তু খবর আছে। সুবা দৌড়াতে দৌড়াতে বলল, আর কখনো যাব না, সত্যি বলছি, কদমও পারবো না। সুবা দৌড়াতে দৌড়াতে রুমে চলে গেল। সাদাত এবার আস্তে আস্তে হেঁটে রুমের দিকে গেল। গিয়ে দেখে সুবা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। সাদাত একটা হাফ ছেড়ে বেড বক্সের 3 নম্বর ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স বের করে খাটে সুবার পাশে বসলো। দুবার সুবাকে ডাকলো, সে কোনো সাড়া দেয় না। সাদাত মুস্কি হেসে খাতা সরিয়ে দেখে সুবার চোখ থেকে পানি পড়ছে। সাদাত সুবার গাল 2 হাত ধরে কপালে আলতোভাবে চুমু দিল। কোথায় ব্যথা পেয়েছো? সুবা মাথা দুদিকে দুলিয়ে পড়ল। কোথাও না। সাদাত হেসে ফেলল। টেবিলের উপর থেকে একগুচ্ছ কদম এনে সুবার সামনে ধরল। সুবা মুখ ফুলিয়ে একবার ফুলগুলোর দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল। কি হলো, ফুলগুলো চাই না? এগুলোর জন্যই তো এত ঝোলাঝুলি। ব্যাস, সুবা এবার জোরেই কান্না করে দিল। সে বেশ টানে, এর জন্য সে তাকে কত খোঁটা শুনতে হবে সাদাতের কাছ থেকে। সাদাত তাকে জড়িয়ে ধরে হেসে ফেলল। সকালের নাস্তা শেষ করে সাদাত রুমে এসেই ভুরু কুচকে ফেলল। সুবাকে সে পড়া পড়তে দিয়ে গিয়েছিল, কিন্তু এই মেয়ে বইয়ের উপর মাথা রেখেই ঘুম। ভোর সকালে উঠে যে কাণ্ড ঘটিয়েছে তাতে ক্লান্ত হওয়ারই কথা। সাদাত তাকে ঠিক করে শুয়ে দিয়ে বেরিয়ে গেল নিজের কাছে। সাদাত একটা টেবিলে বসে হাতে পেপার ওয়েট নাড়াচাড়া করছিল, মুখে এক হিংস্র হাসি। সামনে দাঁড়ানো দানব আকৃতির লোকটাও তার চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল। সে বেশ ভালো করে বুঝতে পারছে তার রেহাই নেই। সাদাত হাতের পেপার ওয়েটটা লোকটার মুখ বরাবর মারল, সাথে সাথে দাঁত ভাঙার শব্দ শোনা গেল। আজ সকাল 9টার দিকে তুই দিকে ফলো কেন করছিলি? কি উদ্দেশ্য? ভালো চাইলে এক্ষুনি বলে দে। হঠাৎ লোকটির আর্তনাদ শোনা গেল। সাদাতের দলের এক লোক লোকটিকে পেছন থেকে চাকু মেরেই পালাতে চেয়েছিল, কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। সাদাতের লোকেরা তাকে ধরে ফেলেছে। সাদাত এগিয়ে আসার আগেই হাতের আংটি খুলে তার ভেতর থেকে পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহনন করে। সাদাত একটা শ্বাস ফেলে বলল, সাব্বির, বডিটা ভালো করে চেক কর, কিন্তু সাবধানে। আর একে? আহত লোকটিকে ইশারা করে। যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যা, লোকটা যেন বেঁচে যায়, সর্বোচ্চ চেষ্টা কর।
সাদাত তার দলের লোকেদের নির্দেশনা দিয়ে বেরিয়ে পড়ে। তার এখন সবার আগে সাদিয়ার কাছে যেতে হবে, তাই রুবায়েতকে ফোন দিল। আসসালামু আলাইকুম। হ্যাঁ সাদাত, বলো। রুবায়েত ভাই, আপনি এখন কোথায়? রুবায়েত সাদাতের কথা ঠিক বুঝতে পারল না। হঠাৎ এর প্রশ্ন শুনে বেশ অবাক হলো। আমি এখন ইউনিটে আছি। কোনো জরুরি বিষয়? সাদাত স্বাভাবিকভাবেই বলল, জি, কি বাসায়? আমি আপনাদের দুজনের সাথে কিছু কথা বলতে চাই, তাই। রুবায়েত বুঝতে পারল হয়তো জরুরি কোনো বিষয়, নয়তো সাদাত এভাবে বলতো না। রুবায়েত সাদাতকে বিষয়টা সহজ করে দিয়ে বলল, সাদাত, তুমি কষ্ট করে আমাদের বাসায় চলে আসো। আমি এখনই ইউনিট থেকে বাসার উদ্দেশ্যে বের হব। সাদাত রুবায়েতের কথায় সম্মতি দিয়ে সেও চলল সাদিয়া শ্বশুর বাড়ি। সামনে ইলেকশন, আশেপাশের পরিস্থিতি বেশ ভয়াবহ। সাদাতকে সব দিক থেকে পরাস্ত করতে চায় বিরোধী দল, তাই সাদাতকে সবসময় সাবধান থাকতে হয়। সাদিয়া তার শাশুড়ির সাথে রান্নাঘরে টুকটাক কাজে সাহায্য করছে। এত করে বলল যে যে কাজগুলো সে করবে, কিন্তু তার শাশুড়ি কিছুতেই রাজি হলেন না। অবশেষে সাদিয়ার কথা মেনে তাকে বলল সাহায্য করতে। সাদিয়া শাশুড়ির কথা মতো তাকে সাহায্য করছে। দুজন মিলে কাজের ফাঁকে কথা ও হাসাহাসি করছে। তখনই দরজায় বেল বাজলে। সাদিয়া হাতের কাজ রেখে গেল দরজা খুলে দিতে। রুবায়েত এসেছে। তাকে এত তাড়াতাড়ি আসতে দেখে সাদিয়া অবাক হলো, তাই গেল বন্ধ করতে করতে বলল, আজ এত তাড়াতাড়ি ফিরলে যে, শরীর ঠিক আছে? রুবায়েত হালকা হাসলো। পাশের সোফায় বসে জুতো খুলতে খুলতে বলল, শরীর ঠিক আছে গো বউ, কিন্তু মন একটুও ঠিক নেই। রুবায়েত পরক্ষণে জুতো পাশে রেখে সাদিয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, আছে নাকি তোমার কাছে আমার মন ভালো করার ওষুধ? সাদিয়া লজ্জা পেয়ে হেসে রান্নাঘরের দিকে ছুটল, নয়তো আরো লজ্জা দিত রুবায়েত তাকে। এই গম্ভীর লোকটাকে সাদিয়া অজান্তে প্রচন্ড রকমের ভালোবেসে ফেলেছে। সাদিয়া আর তার রুবায়েতের সম্পর্কটা বেশ এগিয়ে নিয়ে গেছে। ভালোবাসার অনুভূতিগুলো একদম শীর্ষে। সাদিয়া প্রার্থনা করে যেন সুখটা সবসময় বজায় থাকে। রুবায়েত রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। সাদাত এখনো বাসায় পৌঁছায়নি, তাই তাকে ফোন করার জন্য হাতে মোবাইলটা নিতেই দরজায় কলিং বেল বাজলো। রুবায়েত নিজেই গেল দরজা খুলতে। সাদাত এসেছে। সাদিয়া তার ভাইকে দেখে প্রচন্ড খুশি। সে ব্যস্ত এটা সেটা দিয়ে ভাইয়ের আপ্যায়নে। সাদাত বাসার সবার সাথে কুশল বিনিময় করে রুবায়েতকে ইশারা করলো। রুবায়েত ইশারা বুঝে পড়ল। সাদিয়া, একটু আমাদের রুমে চা নিয়ে এসো তো। আমি আর সাদাত রুমেই আছি। সাদিয়া তার স্বামীর কথায় সম্মতি দিয়ে এগিয়ে গেল রান্নাঘরে। রুবায়েত আর সাদাত পাশাপাশি বিছানায় বসে আছে। সাদাত, কি হয়েছে? বুঝতে পারছি বিষয়টা হয়তো গুরুত্বপূর্ণ, কিন্তু কি নিয়ে তা ঠিক বুঝতে পারছি না। সাদাত কিছু বলবে তার আগে সাদিয়া চা নিয়ে রুমে এলো। সাদাত সাদিয়াকে উদ্দেশ্য করে বলল, দি, বস এখানে। সাদিয়া বসলো। সাদাত সাদিয়া এবং রুবায়েত দুজনকে বলল, আপনারা দুজনেই জানেন রাজনীতিতে সকল বিষয়ই বেশ ঝুঁকিপূর্ণ, আর সামনে ইলেকশন। আমার আগে তোমাদের নিরাপত্তা আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দি, কখনোই তুই একা বাসা থেকে বের হবি না। হয়তো রুবায়েত ভাইয়ের সাথে বের হবি, আর ভাইয়া ব্যস্ত থাকলে আমাকে বলবি, তাও একা বের হবি না। আমি সবসময়ই তোকে সত্যটা বলে দিই, আজও তার ব্যতিক্রম হবে না। তোকে কেউ টার্গেট করেছে, আর আমি কোনোভাবেই তোকে নিয়ে রিস্ক নিতে পারবো না। রুবায়েত সাদাতের কথায় চমকালো। কিন্তু কেউ কেন সাদিয়াকে টার্গেট করবে? ওর সাথে কি শত্রুতা? সাদিয়া চুপচাপ সবটা শুনে যাচ্ছে। সাদাত প্রশ্নোত্তরে বলল, দিয়ের মতো মানুষের কখনো কোনো শত্রু থাকে না। রাজনীতিবিদের কন্যা এবং ছাত্র রাজনীতিবিদের বোন হওয়ার জন্যই ওকে সবাই আগে টার্গেট করতে চায়। রুবায়েত সবটা শুনল। সে নিজেও বেশ চিন্তিত সাদাতকে নিয়ে। সাদিয়াকে সে নিরাপত্তা দিতে পারবে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু সবচেয়ে বেশি চিন্তা হয় তার ছোট বোনটার জন্য। কিন্তু রুবায়েত বিশ্বাস করে সাদাতের কাছেই তার বোনটা সবচেয়ে বেশি নিরাপদ। এখন আনুমানিক রাত 9টা বাজে, কিন্তু সাদাত এখনো বাসায় আসলো না। এদিকে সুবা বেশ চিন্তায় পড়ে গেছে। বারবার ফোনে চেষ্টা করছে, কিন্তু প্রতিবারই এক বিশ্রী কণ্ঠের মহিলা বলছে ফোনটা নাকি সংযোগ দেওয়া সম্ভব নয়। কিন্তু সুবা আবার চেষ্টা করছে। বিভিন্ন নাম্বার থেকে সে চেষ্টা করেছে। অজান্তেই তার চোখের কোণে পানি চলে এসেছে। যতই ব্যস্ত থাকুক না কেন, একটাবার ফোন করে জানিয়ে দিলে কি এমন হয়। এই যে তার হাত পা কাঁপছে, বুক ধরপড় করছে টেনশনে, অস্থির লাগছে তার। সারা রুম পায়চারি করছে। হঠাৎ রুমে দরজায় শব্দ হলো। সুবা তাকিয়ে দেখে রুবাই এসেছে, হাতে জুস। সুবা বুড়ুকুচকে এক পলক দেখে আবার পায়চারি শুরু করেছে। তার অস্থির আচরণ দেখে বুঝতে পেরেছে। সুবা,
আরে বাবা, এত চিন্তা করিস না, সাদাত চলে আসবে। সুবা পায়চারি বন্ধ করে চিন্তিতভাবে বলল। চিন্তা করব না তো কি করব? তখন থেকে ফোন করে যাচ্ছি কিন্তু ফোনটা অফ বলছে, ভাল লাগে না। সুবা আবার পায়চারি করতে শুরু করলো। রুবাইয়া জুসটা নিয়ে সুবার কাছে গেল, কিন্তু সুবা সাপ সাপ মানা করে দিয়েছে সে খাবে না। কি আর করার, জোর করে এত বড় মেয়েকে তো আর খাওয়ানো যায় না। তাই রুবাইয়া ব্যর্থ হয়ে জুস টেবিলে রেখে চলে গেল। সুবা পায়চারি করতে করতে বিছানায় ধপ করে বসে গেছে। সাদাতের আজ অনেকটা দেরি হয়ে গেছে বাসায় আসতে। ফোন করে কাউকে বলবে তারও উপায় নেই, ব্যাটারি ডেথ। পাওয়ার ব্যাংকটাও সাথে করে আনতে ভুলে গেছে। এদিকে ইলেকশনের জন্য বেশ কাজ করতে হয়েছে, সাথে আবার বোনের বাসায় যাওয়াতে সে ধরে বেঁধে খাইয়ে ছাড়লো। আনুমানিক রাত 12টা নাগাদ সে বাসায় পৌঁছালো। বাসায় সবাই ঘুম। এক কাজের লোক এসে দরজা খুলে দিল সাদাতকে। সাদাত আস্তে করে রুমে চলে এলো। রুমে এসে দেখে সুবা বিছানার এক পাশে হয়ে এলোমেলোভাবে শুয়ে আছে। সাদাত এগিয়ে গিয়ে দেখে হাত থেকে ফোনটা বিছানায় পড়ে গেছে। আর সুবা ঘুম, চোখের পানিতে গালে দাগ হয়ে আছে। সাদাতের অনেক কষ্ট লাগলো। সে বেশ বুঝতে পারছে সুবা আজ অনেক কষ্ট পেয়েছে। সাদাত সুবাকে ধরতে গিয়েও হাত গুটিয়ে নিল কিছু ভেবে। সে সরাসরি তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেল। পানির শব্দে সুবা ঘুম থেকে উঠে গেল। প্রথমে কিছু বুঝতে না পারলো, পরক্ষণে আবার ফোন হাতে নিয়ে ফোন দিতে নিলেই চোখে পড়লো টেবিলের উপর রাখা সাদাতের ফোন আর ঘড়ি। সুবা দেয়াল ঘড়িটায় চোখ বোলালো। রাত 12টা 21। তারপর চোখ ঘুরিয়ে ওয়াশরুমে তাকালো। তার মানে সাদাত এসেছে, কিন্তু তাকে কিছুই বলল না। সুবার বেশ অভিমান হলো। থম মেরে বসে রইল সে। বেশ কিছুক্ষণ পর সাদাত মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে সুবাকে বসে থাকতে দেখল। সুবা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে। সাদাত কিছু বলবে তার আগেই সুবা উঠে রুমের বাইরে চলে গেল। আর সাদাত হাঁ করে তাকিয়ে আছে। সুবা যে বেশ ক্ষেপে আছে তা সে বেশ বুঝতে পারছে। সুবার পিছু পিছু সাদাতও বেরিয়ে এলো রুম থেকে। এসে দেখে সুবা রান্নাঘরে কি যেন করছে। হয়তো সাদাতের জন্য খাবারের ব্যবস্থা করছে। সাদাত রান্নাঘরে গিয়ে সুবাকে বলল, আমি এখন কিছু খাবো না, খেয়ে এসেছি। তুমি খেয়েছো তো? সুবা একবার সাদাতের দিকে তাকালো। তার এখন ইচ্ছে হচ্ছে সাদাতকে ধরে ঠান্ডা পানিতে চুবাইতে। রাগে তার শরীর রিরি করছে। প্লেটের খাবার ফ্রিজে ঢুকিয়ে এসে চলল রুমের দিকে। তার প্রতিটা পদক্ষেপ বলে দিচ্ছে যে সে কতটা ভয়ানক রেগে আছে। সাদাত নিজে অবাক হয়ে গেছে সুবা কেমন রাখতে দেখে। বিয়ের পরে প্রথম সে দেরি করে বাসায় এসেছে। এর আগে তো প্রায়শই এমন দেরি করে বাসায় আসতো। তার কাছে বিষয়টা সাধারণ হলেও সুবার কাছে নয়। সাদাতও ছুটল সুবার পিছনে। এখন নিশ্চয়ই রেগে নিচে ঘুমাতে যাবে। মেয়েদের এই একটা সমস্যা, কিছু হলেই রাগ হয়, রুম থেকে বেরিয়ে যাবে, নয়তো মেঝেতে শুতে যাবে, তারপর কান্নাকাটি। উফ। সাদাত রুমে গিয়ে দেখে সুবা খাটে আধশোয়া হয়ে কাঁথা গায়ে দিচ্ছে। সাদাত হালকা কেসে উঠল নিজের ভুল ধারণার জন্য। সুবা এখনো চুপ, কোনো কথা বলছে না। সাদাত টেবিলের উপর জুসের গ্লাস দেখে বলল, এই জুসের গ্লাস এখানে কেন? সুবা কোনো কথা না বলে কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়ল। সাদাত ভুরু কুঁচকে সুবার দিকে তাকালো। তারপর নিজে সুবার ডান পাশে শুয়ে পড়ল। সাদাতকে পাশে শুতে দেখে সুবা বাম দিকে মুখ করে শুয়ে পড়ে। তা দেখে সাদাত আধশোয়া হয়ে সুবাকে একটানে নিজের কাছে নিয়ে এলো। সুবা চোখ বন্ধ করে আছে। সাদাত সুবার কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে বলল, আচ্ছা বাবা, সরি তো। আসলে বুঝতেই পারিনি কিভাবে এত লেট হয়ে গেল। ফোনে চার্জ না থাকে ফোনও দিতে পারিনি। সরি। এই এই শুভু। সাদাত একটা নিঃশ্বাস ফেলে আবার বলল, আমার বউটা আমার সাথে কথা বলে না কেন? এই শুভা, জানো আমি মনে করেছি তুমি রেগে মেঝেতে ঘুমাতে যাবে। সুবা এবার বেশ ক্ষেপে গিয়ে বলল, কেন আমার সাথে এক বিছানায় ঘুমাতে সমস্যা হচ্ছে? বেশি সমস্যা হলে নিচে অন্য জায়গায় ব্যবস্থা করুন, আমাকে ঘুমোতে দিন প্লিজ। বলেই সুবা আবার শুয়ে পড়ল। সাদাত পুরোপুরি অবাক হয়ে গেছে। যেই মেয়ে তাকে বাঘের মতো ভয় পেত সে আজ তার সাথে এইভাবে কথা বলল। সাদাত সুবার রাগ ভাঙাতে আবার বলল, আরে কাজ ছিল তো, তাই দেরি হয়ে গেছে। এরপর থেকে কাজ থাকলে সবার আগে তোমাকে বলে দিব। তাও রাগ করে থেকো না প্লিজ। হ্যাঁ শুভা। সুবা কোনো কথা বলল না। সাদাত ব্যর্থ হয়ে সুবাকে পেছন থেকে জড়িয়ে ধরে তার পিঠে ঠোঁট ছোঁয়ালো। সুবা তৎক্ষণাৎ কেঁপে উঠল। সাদাত বিছানা থেকে উঠে পানি পান করতে গেলে দেখে জগে পানি নেই। তাই জগ নিয়ে নিজেই রান্নাঘরের দিকে গেল। পানি নিয়ে আসার সময় তার দেখা হয় রুবাইয়ের সাথে। রুবাইয়া তাকে দেখে বলে, আরে ভাইয়া, আপনি কখন আসলেন? সাদাত রুবাইয়াকে উত্তর দিল। এই তো আধা ঘন্টা হবে। রুবাইয়া আবার বলল, খাওয়া দাওয়া করেছেন? সুবাহ তো সেই বিকেল থেকে না খাওয়া। আসলে আপনি ফোন ধরছিলেন না দেখে ও অনেক প্যানিক হয়ে উঠেছিল। এটা ওর অভ্যাস। প্যানিক হয়েই হাত পা কেঁপে বুক ধড়ফড় করে, প্রচুর টেনশন করে, আরও অল্পতেই প্যানিক হয়ে যায়।
আজও তাই হয়েছে। আমি তাকে কিছুই খাওয়াতে পারিনি। আপনার সাথে খেয়েছে তো কিছু, নয়তো আবার তার প্রেশার ফল করবে। সাদাত মনে মনে বেশ রেগে গেল। সুবা এখন পর্যন্ত না খাওয়া। সাদাত রুবাইয়াকে বিদায় দিয়ে পানি নিয়ে রুমে গেল। পানি বেড বক্সের উপরে রেখে সুবার দিকে তাকালো। সুবা আপাতত চোখ বুঝেই আছে। সে যে ঘুমায়নি তা সাদাত বেশ বুঝতে পারছে। সাদাত আবার রান্নাঘরে গিয়ে খাবার প্লেটে করে নিয়ে এলো। সুবার পাশে বসে তাকে ডাকলো। সুভা, এই ওঠো, আগে খাবারটা খাও, পরে ঘুমাবে। সুভা। সুবা কোনো প্রতিক্রিয়া জানালো না। সাদাত এবার সুবাকে হালকা করে ধাক্কা দিল। সুবা এবার ভুরু কুচকে বলল। কি সমস্যা? ঘুমোতে দিন। সাদাত গম্ভীর গলায় বলল। আগে খেয়ে নাও, তারপর ঘুম। ওঠো বলছি। সুবা এবার আর চোখে সাদাতের দিকে তাকাতেই দেখে সে রাগী চোখে তার দিকে তাকিয়ে আছে। সুবা ভুরু কুচকে কাঁথা মুড়ি দিয়ে দিল। সাদাত রেগে সুবার বাহু ধরে একটানে উঠিয়ে দিল। আর সুবা বিরক্তিপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো সাদাতের দিকে। সাদিয়া বিছানায় এপাশ ওপাশ করছে। তার ঘুম আসছে না। বেশ কয়েকদিন ধরেই তার এই সমস্যা হচ্ছে। পাশে রুবায়েত ঘুমিয়ে আছে। সাদিয়া রুবায়েতের দিকে ফিরে তার দিকে তাকিয়ে রইল। রুবায়েতের এক হাত সাদিয়ার পেটের উপর। রুবায়েতের দিকে তাকিয়ে সাদিয়া মুচকি হাসল। সারাদিনের কাজের পর ক্লান্তিপূর্ণ চেহারা দেখে সাদিয়ার বেশ মায়া হয়। সাদিয়া আস্তে করে রুবায়েতের মাথায় হাত বুলিয়ে দিল। রুবায়েত আদর মাখা হাতের স্পর্শ পেয়ে সাদিয়ার আরও কাছে এগিয়ে এলো। হঠাৎ সাদিয়ার ফোন এলো। আননোন নাম্বার। সাদিয়া সিদ্ধান্তহীনতায় ভুগছে যে তার কি ফোনটা তোলা উচিত। রাত 1টার সময় কে ফোন দিবে? অনেক ভেবে সাদিয়া ফোনটা তুলে নিল হাতে। এর মধ্যে ফোনের আওয়াজে রুবায়েতের ঘুম ভেঙে গেল। সে ভুরু কুচকে সাদিয়ার দিকে তাকালো। সাদিয়া তাকে বলল। আননোন নাম্বার থেকে ফোন আসছে, কি করব, তুলবো? রুবায়েত উঠে বসে। সাদিয়ার ফোনটা সেই রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে কোনো আওয়াজ এলো না। রুবায়েত ফোনটা হাতে নিয়ে দেখে লাইনটা কাটেনি, কিন্তু কোনো শব্দ আসছে না। রুবায়েত বেশ কয়েকবার কথা বলল, কিন্তু কোনো আওয়াজ না পেয়ে দেখে 2 সেকেন্ড আগে কলটা কেটে গেছে। রুবায়েত সাদিয়াকে জিজ্ঞেস করলো। আগেও কি এই নাম্বার থেকে ফোন এসেছিল? সাদিয়া নাবোধক উত্তর দিল। রুবায়েত আগত নাম্বারে আবার কল দিল, কিন্তু নাম্বার বন্ধ আছে। কে ফোন দিতে পারে এত রাতে সাদিয়াকে? সুবা রাগ দেখিয়ে সাদাতকে বলল। আমি এখন কিছুই খাবো না। আপনার খিদে পেলে আপনি খান বসে বসে, আমি এখন ঘুমাবো। বলেই সুবা শুতে নিলে সাদাত তার বাহু ধরে ফেলে। সুবা বিরক্তিপূর্ণ শব্দ মুখ থেকে বের করে হাত ছাড়াতে নিলে সাদাত তাকে জোরে একটা ধমক দিয়ে বলে। কি সমস্যা তোমার? মানুষের কাজ থাকে না? সারাদিন তোমাকে নিয়ে পড়ে থাকতে আমার হবে? অন্য কোনো কাজ থাকে না? দেরি হয়েছে তো কি করব? ফোন করে জানাতে পারিনি কারণ চার্জ ছিল না। সুবার চোখে পানি এসে গেছে সাদাতের ধমক শুনে। ভয়ে তো সে বেশ পেয়েছে, কিন্তু তার চেয়ে বেশি পেয়েছে কষ্ট। টলমলে চোখে সুবা বলল। অন্য কারো ফোন ছিল না? যাই হোক, আমি কখনোই আপনাকে বলিনি আমাকে নিয়ে সারাদিন থাকতে। আমার মনেও পড়ে না যে আমি আপনার সাথে কখনো সারাদিন একসাথে কাটিয়েছি। তবু আজ এই কথা শুনতে হলো। আমি বুঝতে পেরেছি, আর আপনাকে সরিও বলছি। আর ভাবতে হবে না আমার জন্য। সুবা আবার শুতে নিলেই সাদাত বিরক্ত হয়ে আবার বলল। আমার বাড়িতে থাকতে হলে আমার কথা শুনে চলতে হবে। আমি তোমাকে খাবার খেতে বলেছি, তাই তুমি খাবারটা খেয়েই ঘুমাবে। এটাই শেষ কথা। সুবা অবাক চোখে সাদাতের দিকে তাকিয়ে আছে। খুব শান্ত গলায় সে বলল। খোটা দিচ্ছেন? বলেই সুবা তার হাত থেকে প্লেট নিয়ে বিছানা থেকে নেমে নিচে বসে খাবারটা শেষ করলো। মাঝে বেশ কয়েকবার বিষম খেয়েছে, কিন্তু তাতে তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। যতবার সাদাত সামলে নিতে চেয়েছে, সে সাদাতের থেকে দূরে সরে গেছে। নিচে প্লেট রেখে এসে সুবা চুপচাপ ঘুমিয়ে গেছে। সাথে তার চোখের জলে ভিজেছে বালিশের কভার। সাদাতেরও মন ছিল বিষণ্ণ। সকাল থেকেই সুবার মন বেজায় ভারী। সাদাতের সাথে কথাই বলছে না। আশ্চর্যভাবে সাদাত কোনোভাবেই সুবার মান ভাঙানোর চেষ্টাও করছে না। তা থেকে সুবার অভিমানী মন যেন আরো অভিমানী হয়ে উঠল। সাদাত খুব সকালে বেরিয়ে গেল বাসা থেকে। সুবা সকালে কিছু না খেয়েই ভার্সিটির জন্য রওনা হলো। রুবাইও তাকে কিছু খাওয়াতে পারল না। সুবাকে বাসা থেকে বের হতে দেখে ড্রাইভার কাকে এগিয়ে আসে। বৌমনি, চলো, গাড়ি রেডি, তোমার ভার্সিটি দিয়ে আসি। সুবা মুস্কি হাসি দিয়ে বলল। ধন্যবাদ কাকা, কিন্তু আমি একাই চলে যেতে পারবো। শুধু শুধু কষ্ট করতে হবে না। ড্রাইভার কাকে ইতস্তত করে বলল। কি যে বলো বৌমনি, সাদ বাবা বলি গেছে তোমাকে যেন পৌঁছাইয়া দিয়ে আসি। নয়তো বুঝোই তো, সে রাগী মানুষ। আমার চাকরির সমস্যা হয়ে যাবে না। সুবা হালকা হাসলো, কিন্তু সে হাসিতে কোনো প্রাণ ছিল না। কিছুই হবে না কাকা। আজ আমার রিকশায় যেতে মন চাইলো, তাই আজ রিকশা দিয়েই যাই। আমার সমস্যা হবে না। সুবাকে ড্রাইভার কাকা অনেক জোর করার পরও সুবা একাই বেরিয়ে গেল। সামনের রাস্তা থেকে রিকশা ডেকে উঠে পড়ল সে।
সুবা যেতে ড্রাইভার কাকা সাদাতকে ফোন করলো। সাদ বাবা, বৌমণি আমার কোনো কথাই শুনল না। আমি অনেক করে কইছি, তাও একই, রিক্সা ডাইকা চলে গেল। সাদাত রেগে গেলেও চুপ থাকলো। এই মেয়ে কি তাকে শাস্তি দিবে না? সাদাত নিজের গাড়ির চাবি নিয়ে অফিস থেকে বেরিয়ে গেল। রুবায়েত ক্যান্টনমেন্ট যাবে, তাই পোশাক পরে তৈরি হচ্ছে। হঠাৎ করেই তার সিও তাকে জরুরি তলব করেছে। রুবায়েত কিছু একটা ভেবে সাদিয়াকে ডাক দিল। সাদিয়া, একটু এদিকে আসো তো। সাদিয়া রান্নাঘরে রান্না রেখে রুমে ছুটে এলো। হ্যাঁ বলো, কিছু দরকার? রুবায়েত সাদিয়ার দিকে তাকিয়ে বলল, তোমার ফোনটা আমি নিয়ে যাচ্ছি। ওই ড্রয়ারে একটা বাটন ফোন আছে, এটা এমনিতেই বাসায় পড়ে থাকে। আমার একটা সিমও কানেক্ট করা আছে, যদি ফোন দিতে হয় তো ওটা দিয়ে দিও, নয় আম্মুর থেকে ফোন নিও। আজ তো মনে হয় আম্মুর অফ ডে। সাদিয়া হোম বলে তার ফোনটা রুবায়েতকে এগিয়ে দিল। রুবায়েত মুস্কি হেসে সাদিয়ার কপালে ঠোঁট ছোঁয়ালো। সাদাত ভার্সিটিতে এসেছে প্রায় আধা ঘন্টা হয়ে গেল, কিন্তু সুভা এখনো পৌঁছায়নি। সাদাত ভিতরে খোঁজ পাঠালেও সুভার দেখা মেলেনি, তাই সাদাত ক্যাম্পাসের মেন গেটেই দাঁড়িয়ে রইল। সুভার ক্লাস 10টা থেকে, কিন্তু এখন 10টা 10 বাজে। এর আগে কখনোই সুভা এমন দেরি করেনি। সাদাত তখন থেকে সুভাকে ফোন করে যাচ্ছে, কিন্তু ফোনটা অফ বলছে। প্রথমে ভেবেছে হয়তো রাগ করে ফোন অফ রেখেছে, কিন্তু এবার সাদাতের রীতিমতো চিন্তা হচ্ছে। সে তার এক জুনিয়রের থেকে তার বাইকটা নিয়ে বেরিয়ে পড়ল। কোথাও সুভাকে পেল না সাদাত। সাদিয়াকেও ফোন করেছে যে সেখানে আছে কিনা, কিন্তু না, সুভাকে কোথাও পাওয়া যাচ্ছে না। সাদাতের বুকের ভেতর ক্রমশ ভয় বাড়ছে। সে সকল প্রকার ফোর্স লাগিয়ে দিল সুভাকে খুঁজতে। রুবায়েতও বসে নেই। গেল কোথায় মেয়েটা? ঘন্টা খানিকের ভেতর এভাবে কিভাবে গায়েব হয়ে গেল? সাদাত অস্থির হয়ে সুভাকে খুঁজে চলেছে। ফোনের উপর ফোন দিচ্ছে, কিন্তু এই মেয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে সাদাতের মনে হলো তার বুকে মাত্রাতিরিক্ত খালি খালি লাগছে। এই অসহ্য যন্ত্রণা হচ্ছে। ইচ্ছে হচ্ছে সবকিছু তছনছ করে দিতে। সাদাত বাইকে করে ভার্সিটির ডান দিনে একটা লেক আছে, সেদিকে ছুটছে। তার হাত রীতিমতো কাঁপছে। একটু অন্যমনস্ক হতেই ঘটল এক দুর্ঘটনা। যদিও বাইকের গতি সঠিক সময়ে ঘুরিয়ে নেওয়ায় আঘাতটা শুধু সাদাতের লেগেছে, কিন্তু সামনে তাকাতেই দেখতে পেল ক্ষতবিক্ষত অবস্থায় সুবাকে। সুবা সাদাতকে দেখেই দৌড়ে এসে তাকে চাপড়ে ধরেছে। সাদাত ভয় পেয়ে গেছে সুবাকে এভাবে দেখে। সুবা সারা শরীর কাঁপছে। সাদাত নিজেও সুবাকে চাপড়ে ধরল। সুবার চোখ বেয়ে পানি ঝরছে। সাদাত সুবার দুগালে হাত দিয়ে চোখের পানি মুছে দিল। তারপর অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে সুভা? তোমার এই অবস্থা কি করে হলো? কোথায় ছিলে তুমি? কে করেছে এই অবস্থা? বলো কিছু। হেই! সাদাত নিজেও বুঝতে পারছে না যে সে অস্থিরতার কারণে খুব ধমকের স্বরেই কথাগুলো বলে ফেলেছে। সুবা তাদের কথায় কেঁপে উঠছে। সুবা আর কিছু নিতে পারল না, সে সাদাতের কোলেই জ্ঞান হারিয়েছে। সাদিয়া, রুবায়েত সহ বাড়ির সবাই উপস্থিত হয়েছে হাসপাতালে। সাদাতকে বিধ্বস্ত অবস্থায় বসে থাকতে দেখে তার দিকে এগিয়ে গেল সাদিয়া। তার মনটা বেশ অস্থির। যখন থেকে শুনেছে সুবার অবস্থা, তখন থেকে আল্লাহর কাছে তার জন্য দোয়া করছে। সাদাত এক মনে কত কিছু ভেবে যাচ্ছে। কি হয়েছিল সুবার সাথে? কে নিয়ে গিয়েছিল তাকে? সাদিয়াটাকে সাদাত আর তাকে ডাক দিল, তাকালো। সাদ, চিন্তা করিস না, সুভা ঠিক হয়ে যাবে। কিন্তু কিছুতেই বুঝতে পারছি না সুভা হঠাৎ করে কিভাবে উধাও হলো, আবার ফিরেও এলো এইভাবে। এখন তো শুধু ওর নিজে এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে। সাদাত শুধু একবার সাদিয়ার দিকে তাকিয়ে মাথা নাড়ল। সাদিয়া তার ভাইয়ের পাশে বসে রইল। তার মাথাটা ঘুরছে। হাসপাতাল এমন একটা জায়গা যেখানে সুস্থ মানুষ গেলেও পরিবেশ আর হাহাকারে অসুস্থ অনুভব করে। বেশ কিছুক্ষণ পর একজন মহিলা ডাক্তার সুবার কেবিন থেকে বেরিয়ে এলেন। সে পরিবারের সকলের মাঝ থেকে শুধুমাত্র সাদাতকে ডাকলো। সাদাত এগিয়ে আসতেই তাকে বলল, প্লিজ আপনি একটু আমার কেবিনে আসুন, কিছু জরুরি কথা বলার ছিল। সাদাত যেন আরো এলোমেলো হয়ে গেল। তার অনেক ভয় লাগছে, তবুও সাহস করে এগিয়ে গেল ডাক্তারের কেবিনে। দেখুন মিস্টার সাদাত, আপনি সুভার হাজবেন্ড, তাই আপনাকেই কথাটা বলছি। সুভাকে মোলেস্ট করার চেষ্টা করা হয়েছে, যদিও তারা পুরোপুরিভাবে সফল হননি, কেননা তার জননাঙ্গলে আমরা কোনো প্রকার ক্ষতি পাইনি। কিন্তু সুভার মানসিক অবস্থা অনেকটাই খারাপ। তার জ্ঞান ফেরার পর সে ঠিক কিভাবে আচরণ করবে তা এখন বলা যাচ্ছে না, কিন্তু তার সাথে আপনাদের নর্মাল আচরণ করতে হবে, বিশেষ করে আপনাকে। সাদাত চুপচাপ সবটা শুনল। আস্তে আস্তে তার হাতের মুঠ শক্ত হয়ে এলো। সে ডাক্তারের দিকে তাকিয়ে কঠিন গলায় বলল, আমি আমার সুভাকে সুস্থ অবস্থায় দেখতে চাই, বাকিটা আমি বুঝে নেব। সাদাত ঝড়ের গতিতে কেবিন ত্যাগ করল।
কাউকে কিছু না বলেই হাসপাতাল থেকে বেরিয়ে গেল। সবাই সন্দেহজনকভাবে তাকিয়ে রইল তার যাওয়ার দিকে। প্রায় ঘন্টা দুয়েক পরে সাদাত সাদিয়ার ফোন পেয়ে ছুটে এলো হাসপাতালে। এসে দেখে বিধ্বস্ত অবস্থায় সুবা অস্থির আচরণ করছে। সে কাউকেই সহ্য করতে পারছে না। সামনে যা পাচ্ছে তাই এর গায়ে ওর গায়ে ছুঁড়ে মারছে। হাত থেকে ক্যানুলা খুলে ফেলায় সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত পড়ছে, কিন্তু তাতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। হঠাৎ একটা কাচের স্যালাইনের বোতল হাতে ছুঁড়ে ফেলবে এমন সময় সাদাতকে দেখে থেমে যায়। সাদাত সুবার দিকে তাকিয়ে থমকে গেছে। তার সারা মুখ লাল হয়ে আছে, বাম হাত বেয়ে রক্ত ঝরছে। সাদাতকে দেখে সে বোতলটা আস্তে করে পাশের টুলে রেখে দিল। আস্তে আস্তে সাদাতের কাছে এসে তাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। এই কান্না সহ্য করার ক্ষমতা হয়তো কারোরই নেই। তার কান্নায় হাহাকার স্পষ্ট। সাদাত চুপ করে আছে। সুবার কান্নার গতি কমে আসলে সে আস্তে করে সুবার হাত ধরে তাকে বিছানায় বসিয়ে দেয়। সুবাও বাধ্য মেয়ের মতো আচরণ করছে। সাদাত চুপচাপ ডাক্তারকে ইশারা দিতে সে এসে সুবাকে চিকিৎসা দিচ্ছেন। ডাক্তারকে দেখে সুবার রাগে ফুসফুস করছে। তাকে অস্থির হতে দেখে ডাক্তার বললেন, রিল্যাক্স সুভা, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তো তোমাকে ট্রিটমেন্ট দিতে এসেছি। দেখো তো তোমার হাত থেকে কত রক্ত পড়ছে। আমি আস্তে করে তোমার হাতে ওষুধ লাগিয়ে দিব, ঠিক আছে? সুবা এক ধ্যানে সাদাতের দিকে তাকিয়ে আছে। সুবার হাত ব্যান্ডেজ করা হলে সাদাত ইশারায় রুম খালি করতে বলল। সবাই তার কথা মতো রুম খালি করে দিল। এখন রুমে শুধু সাদাত আর সুবা রয়েছে। সাদাত সুবার দিকে তাকাতেই দেখে সুবা তার দিকে তাকানো। সুবা নিঃশব্দে সাদাতের দিকে এগিয়ে একদম তার গা ঘেঁষে বসলো। সাদাতের কাঁধে তার মাথাটা এলিয়ে দিল। মিনিট খানিক পরে সাদাত সুবার গালে আলতো করে হাত রেখে তার কপালে ঠোঁট ছোঁয়ালো। মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছিল সুভা, বলবে আমাকে? সুবা চোখ বুজে কিছুক্ষণ শ্বাস নিল। সে অস্থির হয়ে পড়ছে দেখে সাদাত তাকে আশ্বস্ত করে বলল, আচ্ছা, এখন বলতে হবে না, তুমি তোমার ইচ্ছে মতো বলো। কিছুক্ষণ দুজনেই চুপ ছিল। রুমে শুধু এসির শব্দ ছিল। কিছুক্ষণ পর সাদাত তার কাঁধের দিকে তাকাতেই দেখে সুবা ঘুমিয়ে গেছে। সাদাত ভেবেছিল হয়তো তখনই কিছু জানতে পারবে, কিন্তু এখন কোনোভাবেই সুবাকে ঘুম থেকে তুলে অস্থির করা যাবে না। তাই সুবাকে আস্তে বিছানায় শুয়ে দিয়ে সে কেবিন থেকে বের হলো। সবাই তার দিকে প্রশ্নবোধক চাহনি দিল। উত্তরে সে শুধু একটা নিঃশ্বাস ছাড়লো। সাদাতকে সবাই ঘিরে ধরে প্রশ্ন করছে যে সুবা এখন কি অবস্থায় আছে, কিন্তু সাদাতের মনমরা মুখটা দেখলেই সবাই আরো বেশি উত্তেজিত হয়ে পড়ছে। সাদাত শুধু একটা কথাই বলল, সুভা ভালো নেই, তার আমাকে প্রয়োজন, খুব বেশি ভয় পেয়েছে সে। বলে হাসপাতালে রাখা চেয়ারের সারিতে গিয়ে ধপ করে বসে পড়ে। সাদিয়া গিয়ে তার ভাইয়ের পাশে বসে তার কাঁধে হাত রাখলো। সাদাত সাদিয়াকে জড়িয়ে ধরে চোখ বুঝলো। সাদিয়া সাদাতের মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলল, সাদ, তোকেই তো শক্ত হতে হবে। আমার ভাই তো এত ভেঙে পড়ার মানুষ না। সাদাত চোখ বন্ধ থাকা অবস্থায় কাঁপা কণ্ঠে বলল, দি, আমার ভাবতেই গা শিউরে উঠেছে, আমার ভাবতেই গা শিউরে উঠছে। ওরা আমার সুবাহার সাথে ঠিক কি আচরণ করেছে আমি ভাবতেই পারছি না। আমি একটাকেও ছাড়বো না, এখন শুধু সুভার বলার অপেক্ষা। সাদিয়া হোম বলে একটা নিঃশ্বাস ছাড়লো। তার মাথাটা ঝিমঝিম করছে। হাসপাতালের ভোটকা গন্ধের দরুন তার প্রচন্ড বমি পাচ্ছে। তাকে এমন অস্থির আচরণ করতে দেখে সাদাত সাদিয়াকে ছেড়ে বুড়ো কুচকে তার দিকে তাকালো। সাদিয়া থাকতে না পেরে মুখ চেপে ধরে ওয়াশরুমের দিকে দৌড় দিল। তাকে দৌড়াতে দেখে রুবায়াতও তৎক্ষণাৎ তার পিছু ছুটল। সাদাত রুবায়াতকে যেতে দেখে সে ধীর গতিতেই গেল। যতই হোক, বিয়ের পর সাদাতের আগে রুবায়াতেরই সবচেয়ে বেশি অধিকার রয়েছে সাদিয়ার প্রতি। সাদিয়ার নাড়ি উল্টে বমি আসছে। রুবায়াত গিয়ে তার মাথা হালকা করে চেপে ধরল। বেশ কিছুক্ষণ পর তার বমি থামলো। বমি ভাবটা এখনো রয়েছে। সে পেছনে রুবায়াতের গায়ে হেলান দিয়ে হাঁপাচ্ছে। রুবায়াত পানি দিয়ে সাদিয়ার মুখটা ধুয়ে দিল। তারপর আস্তে করে তাকে নিয়ে চেয়ারে বসালো। সাদাত একজন ডাক্তারকে এনে সাদিয়ার চেক আপ করতে বলল। ডাক্তার তাকে দেখে সর্বপ্রথম জিজ্ঞেস করছে তার পিরিয়ড মিস হয়েছে কিনা। সাদিয়া ঠিকমতো বলতে পারল না, অস্থির দারুণ। তাই ডাক্তার তাকে প্রেগনেন্সি টেস্ট করতে শুয়ে থাকা তার স্ত্রীর মলিন মুখের দিকে তাকিয়ে থাকে কতক্ষণ। হঠাৎ করে তার ভেতর থেকে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। ডান হাতে কলম ধরে কী সব লিখে চলেছে আনমনে। সকালে সুবাকে নাস্তা খেয়ে ওষুধ দিয়ে সে বেরিয়ে পড়ল। এখন তার অনেক কাজ করতে হবে। যতবার সে তার হিংস্রতা শেষ করতে চায়, ততবার পরিস্থিতি তাকে হিংস্র হতে বাধ্য করে। সাদাতকে এভাবে হিংস্র হতে দেখে তার নিজের লোকেরাই ভয় পেয়ে গেছে। সাদাত গম্ভীরভাবে অফিসে এসে তার চেয়ারে বসে। হঠাৎ দরজায় শব্দ হয়, সেদিকে ফিরে তাকায়। সাব্বিরকে আসতে দেখে চেয়ারে ইজি হয়ে বসে তাকে রুমে আসতে অনুমতি দিল। অনুমতি পেয়ে সাব্বির এসে সামনে একটা চেয়ারে বসে একটা ফাইল সাদাতের দিকে এগিয়ে দেয়। সাদাত ফাইলের দিকে তাকাতেই সাব্বির বলে, হাসপাতালে সঠিক সময়ে নেওয়া হয়েছিল ইমেলকে। তার বয়ান অনুযায়ী সকল তথ্য এই ফাইলই দিয়েছি, একটু দেখে নিয়েন ভাই।
সে বিপরীত পক্ষের লোক ছিল না। তারা যার সাথে কাজ করে তাকে কখনোই দেখেনি। কেননা যতবার তারা তাদের সেই ক্রাইমগুলোর কাছে যেত, কাজ শেষ হতেই তাদের এক ধরনের ড্রাগস দেওয়া হতো, যার দরুন সেই সময়টায় তারা কোথায় ছিল, কার সাথে কথা বলছিল সবটাই ভুলে যেত। এই ড্রাগস দেওয়ার কথা হিমেলের মেডিকেল রিপোর্ট দেখে তাকে জেরা করে জানতে পারি। আর কিছু জানলে আপনাকে জানিয়ে দিব। সাদাত অন্যদিকে তাকিয়েই বলে। হুম। সাব্বির রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য উঠতেই সাদাত বলে। ড্রাইভার রহমানের কি খবর? খোঁজ পেয়েছিস তার? সাব্বির হতাশ গলায় বলল। তাকে খোঁজার সর্বোচ্চ চেষ্টা চলছে, কিন্তু কিছুতেই পাচ্ছি না। কিন্তু আমরা থেমে নেই ভাই। সাব্বির চলে যেতেই সাদাতের পিয়ন তুষার এসে বলে। স্যার, আপনার আজকে মিটিং আছে নামাজের পর। বড় স্যার আপনাকে ডাকে। সাদাত তার কথার উত্তর দিয়ে চলল তার বাবার সঙ্গে সাক্ষাৎ করতে। প্রায় মাসখানেক পেরিয়ে গেল। সাদিয়ার প্রেগনেন্সির 3 মাস চলে। সাদিয়া প্রেগনেন্ট জানার পর থেকেই তার যত্নার্থী যেন আগের তুলনায় দ্বিগুণ। দুই পরিবারের মাঝে প্রথম বাচ্চা আসতে চলেছে। রুবায়েত চেষ্টা করে সাদিয়াকে সময় দিতে, তবুও কাজের জন্য তাকে যেতেই হয় বাইরে। সাদিয়া সারাক্ষণই ভয়ে থাকে তার ভাই এবং স্বামীকে নিয়ে। দুজনের কাজেই রয়েছে অনেক ঝুঁকি। সময় করে শাশুড়িকে নিয়ে চলে যায় তার বাপের বাড়ি। সুভাকে সময় দেয়, তোর মান ভালো করার চেষ্টা করে। কিন্তু সুভার মন মারা মুখটা দেখলেই সাদিয়ার বুকটা খাখা করে ওঠে। একটা বিষয় সকলে লক্ষ্য করেছে যে সুভা সাদিয়ার বিষয়ে খুবই যত্নশীল। বাচ্চাটার জন্য সে নিজেও অনেক আগ্রহ করে অপেক্ষা করছে। সাদিয়া সুভার আগ্রহ দেখে মুচকি হাসে। সাদাত কাজ শেষ করে সাদিয়ার সাথে দেখা করতে যায়। এটা তার প্রতিদিনের কাজ বলা চলে। সাদিয়া তার ভাইকে দেখে আহ্লাদে আটখানা হয়ে রয়। ব্যস্ত হয়ে পড়ে তার যত্ন আত্মীতে। সাদিয়া সাদাতকে বেশ সচেতনভাবে বলে। সাদ, আমার মনে হয় সুভার একটা বাচ্চা প্রয়োজন। সাদাত চমকে বলে। কি বলো এগুলো দি? সাদিয়া আগের ন্যায় বলে। হ্যাঁ, তুই বুঝতে চেষ্টা কর। একটা বেবি আসলে সুভার মন আরো ভালো হয়ে যাবে। সারাদিন তার একা থাকা লাগে। একটা বেবি থাকলে আর ওই একাকিত্বটা অনুভব হবে না। সাদাত নিঃশ্বাস ছেড়ে বলে। দি, সোহা এখনো বাচ্চা একটা মেয়ে, আর ও কি বাচ্চা সামলাবে? ওর তো পড়াশোনাও শেষ হয়নি, আর ওর জন্য কিটক্যাট তো আছেই। আবার এখন বাচ্চার কি প্রয়োজন? সময় হলে তখন বাচ্চা নেওয়া যাবে। সাদিয়া অনেক চেয়েও তার ভাইকে বুঝতে পারলেন না। সাদাত রাতে বাসায় ফিরে দেখে সুভা গুনগুন করে গাইছে আর ঘর গজাচ্ছে। এক মুহূর্তের জন্য সাদাতের মনে হলো তাদের জীবনে কোনো সমস্যা নেই। সে আগে যেমন সুভার গুনগুনানি সারা ঘরময় বাঁচত, আজও তেমনই একদিন। সাদাত মুস্কি হাসে। সুভা তাকে দেখে এগিয়ে আসে। সুভাকে এতদিন ক্ষুণ্ণ মনে থাকতে দেখে কিটক্যাটও চুপচাপ থাকতো, কিন্তু আজ সেও তার মায়ের পিছু পিছু রয়েছে। সুভা সাদাতের হাত ধরে তাকে খাটে বসায়, তারপর নিজে মেঝেতে বসে সাদাতের কোলে মাথা রাখলো। সুভার দেখা দেখি কিটকাট খাটের উপর উঠে সাদাতের গা ঘেঁষে মাথায় এলিয়ে দিল। এদের কাণ্ড দেখে সাদাত হালকা হাসলো। দুজনের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলো। কি ব্যাপার? আজ মা বাচ্চা দুজনেই আদর খেতে চলে এসেছে। সুভা একটা শ্বাস ফেলল। সাদাতের দিকে তাকিয়ে বলল। এমনি মন চাইলো তাই। তুমি ফ্রেশ হয়ে এসো, আজ তোমাকে অনেক কিছু বলার আছে। সাদাত অবাক হয়ে সুভার দিকে চেয়ে রয়। সাদাতের দিক থেকে চোখ ঘুরিয়ে সুভা অন্যদিকে তাকিয়ে বলতে শুরু করলো। সেদিন আমাকে যখন ড্রাইভার কাকা রিক্সা করে দিল, সে ইতস্তত করছিল। আমি তেমন কিছু মনে না করে রিক্সা করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হই। রিক্সা প্রথমে ধীরেই চলছিল, কিন্তু আস্তে আস্তে এর গতি বাড়তে লাগলো। আমি যখন বললাম আস্তে রিক্সা চালাতে, লোকটা আস্তেও তো দূর, বরং আরো আরো জোরে চালাতে শুরু করলো। হঠাৎ মুখের ওপর তারা ক্লোরোফর্ম স্প্রে করলো। এর উদ্ভট গন্ধেই বুঝতে পেরেছি আমি। তখনই বুঝে যাই যে আমার সাথে খারাপ কিছু হতে চলেছে, কিন্তু চিৎকার করার সময়ও পেলাম না। দুই পাশ থেকে 2টা মাইক্রোবাস এসে এমনভাবে চেপে ধরলো যে সুভা ঢোক গিলল। সে সামান্য কিছুতে আতঙ্কিত হয়ে যায়। আর এখানে তার সাথে এত ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। সাদাত সুভার কাঁধ ধরে বলে। হয়েছে, আজ আর বলতে হবে না। সুভা হালকা এসে চোখ খুলে সাদাতের কোলে মাথা দিয়ে শুয়ে আবার বলে। মনে হচ্ছিল ওই দিনই আমার শেষ দিন। আমি তাও চিৎকার করেছি, কিন্তু লোকে কি ভাববে শুনবে। বাস 2টা অনেক হর্ন দিচ্ছিল। ততক্ষণে ক্লোরোফর্মও কাজ করা শুরু করে দিয়েছে। হাত পা অবশ হয়ে আসে। আমি ঢলে পড়ে যেতে নিতেই রিক্সা তৎক্ষণাৎ থেমে যায়, আর কেউ আমাকে কোলে তুলে নেয়। যখন জ্ঞান ফেরে তখন এক অন্ধকার রুমে নিজেকে আবিষ্কার করি। জায়গাটা অনেক অন্ধকার ছিল, চারপাশে ভোটকা গন্ধ নাকে আসছিল। আমাকে মেঝেতেই শুয়ে রাখা হয়েছিল। আস্তে উঠে দেখি রুমটা একদম ফাঁকা।
চিৎকার করতে যেয়ে ভাবলাম এখানে আমার চিৎকার শোনার কোনো মানুষ নেই, যারা রয়েছে তারা জানোয়ার ছাড়া কিছুই না। আস্তে আস্তে আশেপাশে তাকিয়ে ভাবতে শুরু করলাম এখান থেকে কি করে বের হব, কিন্তু উপায় পাচ্ছিলাম না। তখন দেখতে পেলাম একটা ভাঙা দরজা। দরজাটা খুলতে ক্যাচ ক্যাচ করে শব্দ তৈরি হতেই জানোয়ারগুলো টের পেয়ে যায়। আমি দৌড়াবার আগেই আমার চুলগুলো টেনে ধরে। দেখো এইভাবে। সুবা হাত দিয়ে দেখায় তারা ঠিক কিভাবে চুল ধরেছিল। চোখের কোণে পানি এসে ভিড় করেছে বহুক্ষণ আগে। সাদাত সুবার হাত টেনে তার কাছে এনে কপালে ঠোঁট ছুঁয়ে রাখে। তার চোখ লাল হয়ে আছে। সুবা কিছুক্ষণ শব্দ করে কাঁদে। তার কান্না বেগ কিছুটা কমে এলে আবার বলে, আমার চুল ধরে টেনে মেঝেতে ফেলে দেয়, অকথ্য ভাষায় গালি দিতে থাকে। ওরা একদলে 4-5 জন হবে। আমি অনেক চেষ্টা করি, ওদের কাছে মিনতি করি, তবুও তাদের পাশার হৃদয় গলতে অক্ষম। হঠাৎ করে একটা লোক এসে আমার কোমর স্পর্শ করে, খুবই বাজে ভাবে। তার মুখ আমার গলায় ছোঁয়াতে চায়। আমি চেষ্টা করতে থাকি নিজেকে ছাড়াতে, কিন্তু সামনের লোকটা ছটফট করতে থাকে আমার কাছে আসার জন্য। ওই লোকটাই আমার চুল ধরেছিল। ওর মধ্যেই সামনে দাঁড়িয়ে থাকা একটা লোক সেই লোকটাকে উদ্দেশ্য করে বলে, কবির টাইম বাজা, স্যারে কইছে মায়া ডারে কিছু করুন যাইব না, অক্ষত দিতে কইছে। পাশে থেকে আরেক লোক বলল, আরে কবিরের জীবনেও ওই মাইয়াগুছ হয় নাই, তাই এইভাবে দেখা আর মেশিন খারাইয়া গেছে। আমি এত বিশ্রী ভাষা নিতে পারছিলাম না। পাশে তাকাতেই দেখি একটা চেয়ারের ভাঙা অনেক অংশ পড়ে আছে। আমি আমার উপর লোকটার ঘাড়ে এক বিশ্রী কামড় বসিয়ে দিতেই লোকটি জোরে আর্তনাদ করে পাশে গড়িয়ে পড়ল। তাড়াতাড়ি উঠে গিয়ে সেই ভাঙা অংশগুলো থেকে একটা অংশ উঠিয়ে পেটাতে শুরু করলাম সামনে যাকে পাচ্ছি তাকে। পেটাতে পেটাতেই সেই দরজা দিয়ে অনেক কষ্টে বের হয়ে দৌড় দিয়েছি। আগে পিছিয়ে ডানে বামে কিচ্ছু দেখিনি, কিন্তু বের হওয়ার আগে আমি সেই কবির নামের লোকটার লজ্জাস্থানে সর্বশক্তি দিয়ে আঘাত করে এসেছি। আমার আমানত জোয়ার মতো দুঃসাহস করেছে সে। পরে দৌড়তে দৌড়তে তোমার সামনে এসে পড়েছি। সুবা সবটা বলে সাদাতের বুকে মাথা দিয়ে রাখে। সাদাত তাকে জড়িয়ে ধরে মাথায় চুমু খায়। সুবা কাঁদছে। তাকে আবারও সেই দুঃস্বপ্ন তাড়া করছে। সাদাত সুবার গাল ধরে তার দিকে ফিরালো। কাঁদতে কাঁদতে তার নাক মুখ লাল হয়ে আছে। সাদাত বলল, সুবা, এদিকে তাকাও, আমার দিকে। সুবা তার দিকে তাকিয়ে চোখ খুলতেই তার চোখের কোনা বেয়ে ফোটায় ফোটায় পানি পড়তে লাগে। সাদাত একটা ঢোক গিলে বলে, আজ তোমার সকল বিষণ্ণ অনুভূতি আমার পবিত্র স্পর্শ দিয়ে মুছে দেব। তুমি এখনো পবিত্র। আজ থেকে তোমার মনে আর কোনো সংশয় থাকবে না। আজ আমি তোমাকে আমার মতো করে স্পর্শ করব, যেন সেই কালো প্রহর তোমার মনেই না আসে। সুবা লজ্জা পেল। কিটকেট কি বুঝলো জানা নেই, তবে সে সাদাতের দৃষ্টি পেতেই আস্তে করে রুমের বাইরে চলে গেল। সাদাত উঠে রুমের দরজা লাগিয়ে সুবার কাছে এসে তাকে কোলে তুলে ওয়াশরুমের দিকে হাঁটা দিল। সুবা লজ্জায় সাদাতের বুকে বিনা সংকোচে মুখ গুজল। এক দীর্ঘ ভালোবাসাময় রাত কাটল সুভার। এখনো সে সাদাতের বাহু ডোরে আবদ্ধ। বাইরে আকাশটা মেঘাচ্ছন্ন। ঠান্ডা বাতাসে পর্দাগুলো বিনা বাধায় উড়ে চলেছে। সকালটা বড্ড স্নিগ্ধ লাগছে। সুবা উঠে বসে। গায়ের চাদরটা আরেকটু চেপে ধরে নিজের গায়ে। ডান পাশে সাদাত গভীর ঘুমে। সুবা শুনেছে যে স্বামী স্ত্রীর ডান পাশে এবং স্ত্রী স্বামীর বাম পাশে ঘুমানো সুন্নত। এতে সংসারে অশান্তি কমে। এর জন্য সুবা কখনোই সাদাতকে তার বাম পাশে শুতে দেয় না। সাদাতও আর তাকে ঘাটায়নি। সুবা হালকা এসে উঠে পড়ল। ডাইনিং টেবিলে খাবার পরিবেশন করছে রুবাইয়া। এর মধ্যে সুবার আগমন ঘটে সেখানে। সুবার ঠোঁটে এক তৃপ্তির হাসি ফুটে আছে। রুবাইয়া নিজের বোনকে দেখে হালকা হাসলো। তার বুঝতে বাকি নেই সুবার সাথে টুকটাক কথা বলতে বলতে দুবোনে হাতে হাতে কাজ করতে লাগলো। এর মাঝেই ধাপ ধুপ করে হাজির হলো আরফান। সে রুবাইয়াকে ডাকে, রুবা, এদিকে একটু আসো, তোমার সাথে কথা আছে। দেখা গেল রুবাইয়া তার কথা না শুনে রান্নাঘরে চলে গেল। সুভা রুবাইয়াকে এভাবে অভিমান করতে দেখে আরফানের দিকে তাকিয়ে বলল, আরফান সুবার দিকে অসহায় চাহনি দিল। সুবা কিছু বুঝতে পেরে ঠেস মেরে বলল, দুই ভাই একরকম। এরা পারে খালি দেরি করে বাসায় আসতে। একদম ঠিক হয়েছে। এই আপু, তুই তো এত সহজে মানবি না। 2 দিন পর বাবা হবে আর সে এখন দেরি করে বাসায় আসে, বউকে একা রাখে। আরফান অবাক চোখে তাকিয়ে থাকে। তারপর হুট করে রান্নাঘর থেকে আসে আর রুবাইয়াকে চাপড়ে ধরে। তার চোখে খুশির পানি। সুভা অবাক হয়ে তাকিয়ে আছে। তাহলে কি রুবাইয়া তার প্রেগনেন্সির কথা কাল আরফানকে বলেনি? এর জন্যই তো কষ্ট করে দুবনে ঘর সাজালো, সুন্দর করে কার্ড বানালো, যাতে লেখা ছিল আমি আসছি বাবা। রুবাইয়া কেঁদে ফেলল।
আরফান তার বউকে কোলে তুলে নিয়ে চলল রুমের দিকে। আগে বউয়ের মান ভাঙাতে হবে। সুবা তাদের দুজনের দিকে তাকিয়ে হাসলো। রান্নাঘর থেকে কফি নিয়ে চলল স্বামী সেবা করতে। সাদাত উপু থেকে ঘুমাচ্ছিল। সুবা গিয়ে তাকে রাখলো। সাদাত, ওঠো, অনেক বেলা হয়ে গেছে। আর এই তোমার কফি। সাদাত। সাদাত উঠল তো নাই, বরং আড়মোড়া ভেঙে কোলবালিশ জড়িয়ে আবার ঘুমাতে উদ্যত হলো। সুবা কোমরে হাত দিয়ে রাগী স্বরে বলল, সাদাত, ওঠো, জানো বাসায় কি কি হচ্ছে? সাদাত ঘুম ঘুম কণ্ঠে এক লজ্জাহীন কথা সুবাকে শুনিয়ে দিল। রাতে আদর আদর খেলা আর সকালে ঘুম ঘুম খেলা হচ্ছে। সুবার ইচ্ছে হলো এই সাদাতের মুখে তুলো গুজে দিতে। অসভ্য একেবারে। সুবা বেশ জোরে বলল, জি না, কদিন পর বাচ্চা নিয়ে খেলবে, তার নাস্তা তৈরি হচ্ছে। সাদাত একলাফে উঠে বলল। এই সুভা, তুমি প্রেগনেন্ট? সুবা চোখ ছোট করে ফেলল। এক অসহায় শ্বাস ফেলে বলল, জানি না, আপু আর আপনি চাচ্ছু হচ্ছেন। সাদাত অবাক হয়ে বলল, সত্যি? আরফান বাবা হচ্ছে? শালা আমাকে কিছুই বললো না। একে তো। সুবা সাদাতের কথা আটকে দিয়ে বলল, সে নিজেই জেনেছে সকালে। রাতে কত আয়োজন করলাম আমি আর আপু মিলে, কিন্তু ওই লোক বাসায় এসেছে দেরি করে, তাই আপু আর রাগ করে তাকে বলেনি। এখন বউয়ের রাগ ভাঙাচ্ছে রুমে বসে। সাদাত সুবা দুজনেই হেসে দিল। রুবায়েত তার বউয়ের খেদমতে ব্যস্ত। আজ সারাটা রাত সাদিয়া তাকে গাধার খাটুনি খাটিয়েছে। তার এই চকলেট খেতে ইচ্ছে করে তো ওই ফুচকা খেতে মন চায়। একটু ঘুমালেই আবার ডেকে বলছে তার নাকি একা একা ভয় করছে, অথচ তার পাশেই রুবাত শুয়ে আছে। এই করতে করতেই সকাল হয়ে গেল। রুবায়েতের চোখ ভেঙে ঘুম আসছে। সাদিয়াও ঘুমিয়েছে। হঠাৎ ফোনের আওয়াজ আসতেই রুবায়েত তাড়াতাড়ি ফোন তুলে সাইলেন্ট করে দিল। ফোন তুলে বলল আজ সে ছুটি নেবে। এখন কাজে যাওয়ার মতো শক্তি ইচ্ছে কোনোটাই তার নেই। সে ফোন কেটে সাদিয়াকে জড়িয়ে ঘুমিয়ে রইল। সাদাত সকালবেলা নাস্তা না করেই বেরিয়ে গেছে ফোন পেয়ে। সুবা অনেকবার নাস্তা করে যেতে বললেও সে বলল সময় নেই, বাইরে নাস্তা করে নেবে। সুবা আর মানা করেনি। এমনিতেই সামনে ইলেকশনের জন্য তাকে অনেক দৌড়াতে হয়। সুবার মনে এখনো সায় দেয় না রাজনীতির প্রতি। তবুও কি আর করার। সাদাতের জন্য টেনশন করে। মন বেশি খারাপ হলে কেঁদে কেটে বুক ভাসায়। তবুও সাদাত তার বিন্দুমাত্র জানে না, কারণ সুবা জানতে দেয় না। সুবা নাস্তা করে সকাল থেকেই বসে গেছে পড়াশোনা করতে। সাদাতের লোকেরা ড্রাইভার রহমানকে ধরতে পেরেছে। সেই খবর শুনেই সাদাত দৌড়ে এসেছে। ড্রাইভার রহমান ভয়ে কাচুমাচু হয়ে আছে। সে পালানোর অনেক চেষ্টা করে, তবু পারেনি। খুব বুদ্ধির সাথে তাকে ধরা হয়েছে। সাদাত প্রকাশ্যে কোনো লোক লাগায়নি, গোপনে বাংলাদেশের কোনা কোনা বাদ রাখেনি। অবশেষে ড্রাইভার রহমানের খোঁজ পায় চট্টগ্রাম শহরে। সাদাত চোখ বন্ধ করে শ্বাস নিচ্ছে। তার চোখ অসম্ভব লাল হয়ে উঠছে। রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে কাটকাট গলায় জিজ্ঞাসা করলো, কেন এমন করলি সুভার সাথে? ড্রাইভার রহমান চুপ করে আছে। সাদাত থংকার দিয়ে উঠল, বল, কত সম্মান করে ও তোর, আর তুই কি প্রতিদান দিলি? বাচ্চা একটা মেয়ের গায়ে তুই কলঙ্ক লাগিয়ে দিলি, কুত্তার বাচ্চা। সাদাত গালি দিয়ে ঝাঁপিয়ে পড়ল ড্রাইভারের উপর। ইচ্ছে মতো পেটাচ্ছে, কিন্তু তবু একটা কথাও পেট থেকে বের করছে না সে। তাই সাদাত তুষারকে বলল, ইঞ্জেকশনটা নিয়ে আয়। এইভাবে সত্যি বলবে না। জি ভাই। তুষার ইঞ্জেকশন এনে ড্রাইভারকে দিতে নিলে সাদাত তার হাতে ইঞ্জেকশন দিতে বলে। সাদাত সিরিঞ্জে ওষুধ নিতে নিতে বলে, আবার জিজ্ঞেস করছি, বল, তোর সাথে আমাদের কি শত্রুতা? কেন তুই আমার জীবনের পিছে পড়েছিস, নাকি কারো কথায় এই কাজ করেছিস? বল, নয়তো ওষুধটা তোর শরীরে গেলে এমনিতেই কথা বের হবে। ড্রাইভার রহমান হাঁপাতে শুরু করলো। স্বর জড়ানো গলায় বলল, আমি কিচ্ছু জানি না। সাদাতের হিংস্রতা বাড়তে লাগলো। ভয়ঙ্কর হয়ে উঠেছে সে। ইঞ্জেকশনটা ড্রাইভার হাতে পুশ করে দিল সাথে সাথে। নির্দিষ্ট সময় পর ড্রাইভার রহমান ঢুলতে লাগলো। সাদাত ড্রাইভার রহমানের চোয়াল ধরে বলল, এবার বল, কে তোকে পাঠিয়েছে? কি উদ্দেশ্য তোর? ড্রাইভার রহমান ঢুলতে ঢুলতে বলল, আমাকে টাকা দিয়েছে, অনেক টাকা। শুধু সুবা মামনিকে মারতে হবে। আহ! সাদাত ড্রাইভার রহমানের ঘাড় চেপে বলল, কে টাকা দিয়েছে তোকে? সত্যি করে বল। সুবাহকে মামুনিও বলিস, আবার মারতেও চাস? বল, কে তোকে পাঠিয়েছে? আস! ড্রাইভার রহমানের আর কোনো শব্দ শোনা যায়নি। সাদাত প্রথমে অবাক হয়, কিন্তু পরক্ষণেই রহমানের পালস চেক করে দেখে সে মৃত। কিন্তু সাদাত তো এমন কোনো ওষুধ দেয়নি যাতে সে মারা যাবে। কিভাবে মারা গেল? সাদাত তুষারের দিকে তাকিয়ে তাকে জিজ্ঞাসা করলো, কি ওষুধ দিয়েছিস?
তুষার ওষুধটা এনে সাদাতকে দেখালো। না, ওষুধ তো ঠিকই আছে। সাদাত দেরি না করে ফোন করলো। এক স্বনামধন্য হাসপাতালে নিজ কেবিনে বসে রোগী দেখছিলেন ডক্টর শিশির রাহান। হঠাৎ ফোনের আওয়াজে সেদিকে চোখ বোলাতে তার ঠোঁটের কোণে হাসি ফুটলো। ফোনটা তুলে কানে নিয়ে ঠেস মেরে বলল সে, কি ব্যাপার? আজ নেতামশাই নিজ থেকে এই ডক্টরের স্মরণ করলো? সাদাত ছোট একটা শ্বাস ছেড়ে বলল, শিশির, তোর সাহায্যের প্রয়োজন, একটু আসতে পারবি? শিশির ভুরু কুঁচকে ফেলল। সাদাত নিজ থেকে তার কাছে সাহায্য চাইছে, তার মানে বিষয়টা সত্যি গুরুত্বপূর্ণ। শিশির রহমানের লাশটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলল, লাশটাকে আগে ফরেক্সিক ডিপার্টমেন্টে পাঠাতে হবে, তবেই বুঝতে পারবো আসলে মৃত্যুটা কিভাবে হয়েছে। আর এই ঔষধ ওর বোতলটাও ল্যাবে পাঠাতে হবে। কিন্তু সাদাত, একটা জিনিস লক্ষ্য করেছিস? সাদাত ভুরু কুঁচকে জিজ্ঞাসা করল। কি? লাশের হাত আর পায়ের দিকটা লক্ষ্য করে একদম বেগুনি রঙের হয়ে গেছে। সাদাত বেশ অবাক হয়ে বলল। হয়তো এটা মারের দাগ। শিশির মাথা নাড়িয়ে বলল, হুম, এটা মারের দাগ না। মারের দাগ সাধারণত কালচে নয় লাল হয়ে থাকে, আর এই দাগগুলো জমাট বাঁধা নয়। মারের দাগ হয়ে জমাট বাঁধা থাকতো। সাদাত উৎসুকভাবে জিজ্ঞাসা করল। তাহলে? শিশির বেশ ভাবভঙ্গির ভাবে বলল। হয়তো বিষক্রিয়া। সাদাত অবাক হয়ে বলল, কিন্তু ওকে বিষ কে দেবে? আমি তো শুধু ওকে অ্যালকোহলের একটা ডোজ দিয়েছিলাম মাত্র। শিশির ভেবে বলল। সেটা তো এখন ফরেন্সিক রিপোর্টে বলতে পারবে। এক নাগাড়ে কান্না করে যাচ্ছে সাদিয়া। রুবাইয়া তার পাশেই বসে তার কান্না থামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু সাদিয়ার কান্নার বেগ আরো বেড়েই চলেছে। রুবাইয়া তাকে বলে, সাদিয়া, কান্না কেন করছো বউ? আরে 1 মাসের বিষয়, 30 দিনের একদিনও বেশি আমি ওখানে থাকবো না, প্রমিস। সাদিয়া কান্না জড়ানো গলায় বলল, আমাকে একা ফেলে প্লিজ যেও না, আমার বুক কাঁপছে। প্রতিনিয়ত তোমাকে হারানোর ভয়ে আমি অস্থির। প্লিজ, তোমাকে দোহাই লাগে, আমাকে এভাবে শাস্তি দিও না। আমি কিছুতেই থাকতে পারবো না তোমাকে ছাড়া। রুবাইয়াত দেখলো সাদিয়া বেশ আতঙ্কিত হয়ে গেছে, তার শরীর থেকে অঝরে ঘাম দিচ্ছে। তাই দেরি না করে সাদিয়াকে তার সাথে জড়িয়ে ধরে বলল, একটু শান্ত হও সাদিয়া, এই বিষয়ে আমরা পরে কথা বলবো। চুপ চুপ, একদম চুপ। সাদিয়া কান্না থামানোর চেষ্টা করছে, কিন্তু তবুও তার শরীর থরথর করে কাঁপছে। প্রেগনেন্সিতে আতঙ্কিত হয়ে গেল অনেক সমস্যা দেখা দেয়, তাই সাদিয়া নিজেও শান্ত হওয়ার চেষ্টা চালাচ্ছে। এক ভাঙা দরজার ক্যাটক্যাট শব্দ কানে আসতে একদল জোয়ারি পাশ ফিরে তাকালো। সাদাতকে দেখে তারা চিনতে পারেনি। এপাশে অন্ধকার থাকায় তারা সাদাতের চেহারা হিংস্রতাও দেখতে পেল না। সাদাত গম্ভীর গলায় বলল, তোদের মধ্যে কবিরকে? সাদাতের কথা শুনে দলের এক লোক এগিয়ে এসে বলল, আমি কবির। আমার কি দরকার? বস, তোমার লোকও তো কোনো সময় ঘাপলা হয় নাই। কি চাও আমার কাছে? সাদাতের চোখ মুখ অগ্নিরূপ ধারণ করেছে। সে এগিয়ে এসে কবিরকে ধামাধাম পিটাতে লাগলো। সাদাতকে মারার উদ্দেশ্যে দলের অন্য লোক এগিয়ে যাওয়ার আগেই সে এক ভয়ঙ্কর হুঙ্কার করে উঠল। খবরদার, কেউ ভুলেও এদিকে আসবি না। তোদের সাহস দেখে আমি অবাক। তোরা আমার কলিজায় হাত দিস? সাদাত রহমান সাদের কলিজায় হাত দেওয়ার পরিণাম অনেক ভয়াবহ। সাদাতের হুমকি খেয়ে দলের সব থতমত হয়ে গেল। দলেরই এক লোক, বয়স সবার চেয়ে খানিকটা বেশি হবে, সে মিনমিন করে বলল, সাদাত ভাই, আমার জানা মতে কবিরে তো আমাগনো দলের কারোর লগে কোনো ঘাপলা করে নাই। কি হইছে ভাই? সাদাত আবার হুঙ্কার করে বলল, আমার বউকে তুলে আনছিস তোরা। এই কুত্তার বাচ্চা, তার গায়ে অনেক বড় ভুল করে ফেলেছিস। আর সবচেয়ে বড় ভুল করেছিস এখান থেকে না পালিয়ে। সাদাত কথা বলতে বলতে সেখানে তার দলের লোকেরা জড়ো হয় এবং সব কটাকে ধরে নিয়ে যায়। সুবা রান্নাঘরে কাজ করছে। সাধারণ সময়ে তাকে ভুলক্রমেও রান্নাঘরে আসতে দেওয়া হয় না। পড়াশোনার মাঝেই দিন কাটে, কিন্তু আজ রুবাইয়া বেশ অসুস্থ হয়ে পড়ায় তাকে রান্নাঘর দিকটা দেখতে হচ্ছে। সেও ভাবলো আজ সুযোগ আছে, টুকটাক কাজ করে নিক। সবজি কেটে ভালোভাবে ধুচ্ছে সে। চুলায় গোস্ত আর ডাল রান্না করা হয়ে গেছে। ভাত সে সবার আগেই রান্না করে। হঠাৎ গাড়ির শব্দ পেতে সে ভাবলো হয়তো আরফান এসেছে। রুবাইয়ের খবর সে আরফানকে ফোন করে জানিয়েছে। সুবা হাতটা মুছিয়ে এগিয়ে গেল দরজার দিকে। সাদাতকে এই সময় আসতে দেখে সে বেশ অবাক হলো। সে মুচকি হাসি দিল, কিন্তু সাদাত তাকে দেখে কিছুই বলল না। তাকে কেমন এলোমেলো লাগছে। সাদাত গটগট করে রুমে চলে গেল। সুবা কিছু জিজ্ঞাসা করারও সময় পায়নি। সেও সাদাতের পিছু পিছু তাদের রুমে গেল। সাদাত তাকে দেখেও কিছু বলল না। সুবাই জিজ্ঞাসা করলো, আজ হঠাৎ এত তাড়াতাড়ি বাসায় ফিরলে? ঠিক আছো? শরীর খারাপ করেনি তো?
সাদাত সুবার কথার কোনো জবাব দিল না। সে একধানে তার নিজের কাজ করে চলেছে। সুবা আবার বলল, সাদাত তুমি ঠিক আছো তো? তুমি তো এই সময় বাসায় আসো না। সাদাত রেগে সুবাকে বেশ ধমকের সুরে বলল, কি সমস্যা তোমার? এভাবে বিরক্ত করছো কেন? আমি কি তোমাকে ডেকেছি? যাও এখান থেকে। সুবা বেশ চমকালো। রীতিমতো সাদাতের ধমকে কেঁপে উঠল। তাও ভাবলো হয়তো সাদাত কোনো বিষয় নিতে চিন্তিত, তাই সে সাদাতকে ঘাটালো না। হালকা হেসে বলল, এমনি জিজ্ঞাসা করছিলাম, তুমি তো এই সময় বাসায় আসো না। সাদাত আবারও থমকে বলল, আমি বাসায় এসে খুব ক্ষতি করে ফেললাম তোমার। বলো তো, বেরিয়ে যাই বাসা থেকে। সুবা এবার বেশ ভয় পেল, তবুও মিনমিনে গলায় বলল, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। সাদাত সুবার দিকে বিরক্তিপূর্ণ চাহনিতে তাকালো। রেগে বলল, যাও তো এখান থেকে। সুবা চুপ করে বেরিয়ে আসতে আসতে শুনল সাদাত বিড়বিড় করে বলছে, বিরক্ত করে ফেললো। উফ, কানের কাছে প্যান 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 প্যান, অসহ্য। সুভার এবার না চাইতেও তার চোখের কোণে পানির ভিড় জমেছে। সে আস্তে করে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। সে চুপচাপ রান্না করতে লাগলো। খানিকক্ষণ পর সে অনুভব করলো তার পুরো শরীর অবশ হয়ে আসছে, মাথাটা ঝিমঝিম করছে। সে আস্তে করে দেয়াল ঘেঁষে বসে পড়ল নিচে। কথা বলার শক্তি পাচ্ছে না, হাত পাও রীতিমতো কাঁপছে। বেশ খানিকক্ষণ পরে বাসার কাজের খালা মিনা রান্নাঘরের দিকে এগিয়ে আসতেই দেখে সুবা নিচে পড়ে আছে। সে আতঙ্কিত হয়ে এগিয়ে এসে সুবাকে ধরে জিজ্ঞাসা করে, বৌমনি, কি হয়েছে তোমার? সাদাত বাবারে ডাক দিমু? সুবা অসুস্থ হয়ে পড়েছে, তবুও কোনো রকমে মিনা খালাকে মানা করলো। আস্তে করে বলল, আমাকে একটু মিষ্টি বা চিনি পানি এনে দাও। মিনা খালা দৌড়ে গিয়ে ফ্রিজ থেকে মিষ্টি এনে সুবাকে খাইয়ে দিল। অনেকক্ষণ পর সুবা সুস্থ বোধ করলো। সাদাত গোসল শেষ করে বাইরে আসে। তার হঠাৎ খেয়াল হয় যে সে সুবার সাথে খারাপ ব্যবহার করেছে। পরক্ষণেই ভাবে একে তো সে এত ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে, তার উপর বাহির থেকে আসার সাথে সাথে সুবার প্রশ্ন, যার জন্য তার মাথা গরম হয়ে গিয়েছিল। সে রুমে পায়চারি করতে থাকে। এর মধ্যেই তার ফোনটা বেজে ওঠে। সে ফোন তুলে নিয়ে বলে, শিশির, কোনো খবর? ওপাশ থেকে শিশির বলল, ফরেন্সিক রিপোর্ট চলে এসেছে, তোকে একটু কষ্ট করে হাসপাতাল আসতে হবে, কথা আছে। এপাশ থেকে সাদাত উত্তর দিল, আজ বিকেলে আসছি, ঠিক আছে? শিশির ঠিক আছে বলে ফোন রেখে দিল। সাদাত ফোন রেখে সুবাকে ডাক দিল। সুভা, এই সুভা, এদিকে আসো। এদিকে সুবা শরীরের দুর্বলতার জন্য উঠতে পারছে না। সে মিনা খালাকে বলল, খালা একটু ওনাকে গিয়ে বলো আমি একটু পর আসছি, হাতে কাজ রয়েছে এখন। খালা চিন্তিতভাবে বলল, আমি গিয়ে সাদাত বাবারে কই তোমার অসুস্থতার কথা? সুবা কড়াকড়িভাবে মানা করলো তাকে। মিনা খালাও ছুটলো জবাব দিতে। সাদাত বাবা, বৌমনি একটু পর আইবো। হ্যাঁ। সাদাত খালার কথা পুরোটা না শুনেই বলল। আচ্ছা। খালা আবারও বলার চেষ্টা করলো। বৌমনি অসুস্থ। এবারও কথা সম্পন্ন করতে পারলো না মিনা খালা। তার মধ্যে সাদাতের ফোন আসে। সে ফোন নিয়ে বারান্দায় চলে গেল। মিনা খালাও চলে গেল সুবার কাছে। সুবা খুব কষ্ট উঠে দাঁড়িয়ে রুমের দিকে চলল। এদিকে সাদাত কথা শেষ করে রুমে এসে সুবাকে পেল না। এবার সে বেশ রেগে গেল। এই মেয়ে তার কথা অমান্য করছে। সে আগের ভীতু সুবাকে বেশি পছন্দ করে, যে তার বলার আগেই সব রেডি করে রাখতো। সুবা রুমে আসতেই দেখে তাকে সাদাত বেশ উঁচু গলায় বলল, তোমাকে সেই কখন থেকে ডেকেছি, আর আসলে মাত্র। আমার কথার কোনো গুরুত্বই তোমার কাছে নেই। সুবা অবাক চোখে সাদাতের দিকে তাকিয়ে আছে। সে সাদাতকে বলল, কোনো দরকার ছিল? ওদিকে কাজ করছিলাম, কেন ডেকেছো? সাদাত ভ্রুকুটি করে বলল, কেন? দরকার ছাড়া তোমাকে ডাকি না। সুবা তাচ্ছিল্য হেসে বলল, দরকার ছাড়া কেউ অসহ্য কিছু সহ্য করে না। সাদাত আবার ভ্রুকুটি করল। কে অসহ্য? সুবা? সে কি একবারও তা বলেছে? মনে মনে ভেবে সাদাত এবার গম্ভীর গলায় বলল, আমার পাঞ্জাবি আর পায়জামাটা একটু ইস্ত্রি করে দাও তো, আমি বের হব। সুবার একটু ইচ্ছে হচ্ছে না কোনো কাজ করতে, তবু ক্লান্ত শরীরে এগিয়ে পায়জামার পাঞ্জাবি হাতে নিয়ে ইস্ত্রি করতে গেল। এদিকে সাদাত খাবার দেওয়ার জন্য তাড়া করছে। সুবা তাড়াতাড়ি ইস্ত্রি করতে গিয়ে ডান হাত বেশ খানিক জায়গায় ছ্যাঁকা খেয়েছে, যার জন্য সাথে সাথে ঠোসা পড়ে গেছে। সেদিকে ভ্রুক্ষেপ না করে সুবা ইস্ত্রি করা শেষ করে রান্নাঘরের দিকে ছুটল। সাদাতকে খাবার দেওয়ার সময় সাদাত খেয়াল করলো সুবা ডান হাতটা কম ব্যবহার করছে। সে সন্দেহ করে বলল, তুমিও খেতে বসে যাও। সুবা হালকা হেসে বলল, চুলায় রান্না আছে, তাছাড়া আপুকে খাইয়ে দিয়ে গোসল সেরে আমি খাবো, আমার এখন খিদে পায়নি। সাদাতের হঠাৎ খেয়াল হলো রুবাইয়ের কথা। সে সুবাকে বলল,
রুবাইয়ার অবস্থা কি বেশি খারাপ? আরফানকে ফোন দিয়ে চলে আসতে বলি। ও গেলই কেন আজকে? সুবা সাদাতকে মানা করে বলে। তার দরকার পড়বে না, আমি আরফান ভাইয়াকে ফোন করে দিয়েছি। সুবা রান্নাঘরের দিকে গেলে মিনা খালা তাকে বলে। বৌমনি, তুমি খাইয়া লও, এমনিতেই অসুস্থ হইয়া গেছিলা। সুবা হালকা হেসে বলল। গোসল করেই খাবো, এখন খাবো না। তুমি কাজ করো তো নিজের। খালা তরকারি বাটি হাতে ডাইনিং টেবিলে যেতে যেতে বলল। আমার কথা শুনবো কে? আমি তো এই বাসার কাজের মহিলা, ভালো কথা তো শুনবা না। সাদাত মিনা খালাকে এভাবে রেগে যেতে দেখে জিজ্ঞাসা করলো কি হয়েছে। খালা সাদাতকে দেখে আরো ফুঁসে উঠে বলল। তোমার বউ হ্যাঁ সময় মাথা ঘুরাইয়া পইরা গেছিল, এখন খাইবার কইছি হ্যাঁ কথা শুনে না, যা মন চায় করুক গা। খালা বিড়বিড় করতে করতে এগিয়ে গেল অন্য কাজে। এদিকে সাদাত হাত দিয়ে রান্না করে গেল সুবার কাছে। রুবায়েত 1 মাসের জন্য একটা মিশনে যাচ্ছে। অনেক কষ্টে সে তার বউকে বোঝাতে পেরেছে যে তার জন্য এই কাজটা কতটা গুরুত্বপূর্ণ। বেশ বোঝানোর পর সে সফল হয় এবং মিশনের জন্য রওনা হয়। আসার সময় দেখে এসেছে সাদিয়ার চোখ পানিতে হায়কাকার হয়ে আছে। সাদিয়ার মনে এখন একটাই প্রার্থনা, তার স্বামী যেন সঠিকভাবে সুস্থভাবে তাদের কাছে ফিরে আসে। রান্নাঘরে সাদাতের উপস্থিতি পেতে সুবা তাড়াতাড়ি নিজের চোখের পানি হাত দিয়ে মুছে নিল। চুলোটা অফ করে রুমের দিকে যেতে নিলে সাদাত তাকে পেছন থেকে জাপটে ধরল। আই এম সরি সুভা, আমি তখন অনেক বাজে কথা বলে ফেলেছি। সত্যি মাথাতেই ছিল না কি বলেছি। সরি বউ। সুবা কিছু বলল না। তার গলা ধরে এসেছে, কিছু বলার শক্তি পাচ্ছে না। তা অনেক কষ্টে বলল। ইটস ওকে। সাদাত সুবার কাঁধে মাথা রেখে একটা শ্বাস ফেলল। সাদাতের শরীরটা মৃদু কাঁপছে। আচ্ছা, সাদাত কি কান্না করছে? সুবার মাথায় ভাবনাটা আসতে সে চমকে পেছন ফিরে চাইলে সাদাত তাকে বাধা দেয়। এভাবে একটু থাকতে দাও না। সুবা চোখ বন্ধ করে ফেলল। আঁকড়ে ধরল সাদাতের হাত, যা তার পেটে অবস্থান করছে। বেশ কিছু সময় পর সাদাত সুবাকে নিয়ে টেবিলে বসে তাকে নিজ হাতে খাইয়ে দেয়। সুবার চোখে এখনো পানি, ছলছল চোখে সে সাদাতের দিকে তাকিয়ে আছে। সাদাত সুবাকে দেখেও দেখেনি। বেশ কয়েকবার বলেছে কান্না থামাতে, কিন্তু সুবা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। সাদাত আবারও বলল। তুমি কি কান্না থামাবে না? আমি এখান থেকে চলে যাব। সুবা কিছু না বলে সাদাতকে জড়িয়ে ধরল। তার মনে ভয় বাসা বেঁধেছে, হারানোর ভয়, হারিয়ে যাওয়ার ভয়। প্রতিনিয়ত তাকে ভয়েরা কুড়ে কুড়ে খাচ্ছে। না পারছে সে কাউকে বলতে, আর না পারছে সহ্য করতে। জানো সাদাত, আমি কখনো কোনো পলিটিশিয়ানদের পছন্দ করতাম না। রাজনীতিতে আমার চরম ভয়। সেই আমি তোমাকে ভালোবেসে ফেললাম, না চাইতেও এক পলিটিশিয়ানের জীবনে জড়িয়ে গেলাম। প্রতিনিয়ত আমি ভয়ে থাকি, এই বুঝি তুমি আর ফিরবে না, এই বুঝি আমি মরে যাব। কথাটা বলে সুবা আবার চোখের পানি ছেড়ে দিল। সাদাত নিজে অনেক গম্ভীর হয়ে গেছে। সত্যি কি সাদাত ভুল করেছে সুবাকে নিজের জীবনে জড়িয়ে? কিন্তু ভালোবাসা কি এত বাদ বিচার মানে? সাদাত সুবাকে জড়িয়ে রইল। মনে মনে সাদাত নিজেকেই দোষী মনে করে। সত্যি তো, আর সুবা তার জীবনে বলেই তো প্রথমে আসিফ নামে জানোয়ার আর তারপরে কবির, এরা কোনোভাবে একে অপরের সাথে জড়িত নয় তো? সাদাত ছক কষতে লাগলো। ড্রাইভার রহমান শেষে বলা শব্দ ছিল আস, মানে কি আসিফ। আসিফের কথা মাথাতে আসতেই সাদাত হিংস্র হয়ে উঠল। সুবাকে সামলে সে বেরিয়ে পড়ল হাসপাতালের উদ্দেশ্যে। শিশির আরেকবার রিপোর্টগুলো চোখ বোলালো, তারপর বেশ গম্ভীরভাবে সাদাতকে জানালো। তোকে আমি প্রথমেই বলেছিলাম এর মৃত্যু বিষক্রিয়ার মাধ্যমে হয়েছে। লাশকে অনেক আগে থেকে স্লো পয়জন দেওয়া হচ্ছিল। তোর দেওয়া ড্রাগসের জন্য এর মৃত্যু হয়নি, তাই তুই নিজেকে দোষারোপ করা ছাড়। সাদাত একটা স্বস্তির শ্বাস ফেলল। সাদাত শিশিরের সাথে কথা বলে বাইরে আসতে সে সুবাকে ফোন দিল। হ্যাঁ সুভা, তুমি একটু কষ্ট করে গাড়িতে উঠে হাসপাতালে চলে আসো। আমি গাড়ি পাঠিয়েছি তোমাকে আনার জন্য। এর কি দরকার? চুপচাপ চলে এসো তো। অনেকদিন তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যাই না, আজ তোমায় নিয়ে ঘুরবো। সুবা মুস্কি এসে আচ্ছা বলে ফোন রাখলো। আজ সে সাদাতের জন্য সাজতে চায়, তাই চট করে হালকা সেজে নিল। সুবা হিজাব পরে। আজ ম্যাজেন্ডা কালারে হিজাব পরায় সবার আগে তার নাকের হিরের ফুলটা চিকচিক করছে। আয়নায় নিজেকে দেখে তার নিজেরই ভালো লাগলো। সাদাতের পাঠানো গাড়ি করে সে রওনা দিল হাসপাতালের উদ্দেশ্যে। সাদাত আর শিশির কেবিনে বসে আড্ডা দিচ্ছে। সুবা হাসপাতালে পৌঁছাতেই খোঁজ নিয়ে চলে গেল ডক্টর শিশিরের কেবিনে। দোতলার ডান পাশে সিঁড়িতে উঠেই সবার প্রথমেই শিশিরের কেবিন। সুবা কেবিনের দরজায় লাগানো নেমপ্লেটটায় চোখ বোলালো। ডক্টর শিশির রায়হান, MBBS DMC, ডিপ্লোমা ইন মেডিসিন সার্জারি, BMDC রেজিস্ট্রি।
ফরেন্সিক ডিপার্টমেন্ট। সুভা দরজায় দুবার নক করলো। তারপর আস্তে দরজা খুলে উকি দিতেই দুজোড়া চোখ তার দিকে স্থির হয়ে রইল। সাদাত প্রতিবারই সুবাকে দেখে এমন হ্যাং মেরে বসে থাকে তা সুবা বেশ ভালো করেই জানে। এ সাদাতের নতুন নয়, বেশ পুরনো অভ্যাস। সাদাত উঠে সুবার কাছে যেতে শিশির তার অবাধ্য চোখ জোড়া নামিয়ে নিল। তার 30 বছর জীবনে এই প্রথম সে তার অনুভূতির অস্তিত্ব টের পেল, কিন্তু তাও কি না এক নিষিদ্ধ অনুভূতি। নিজেরই বন্ধুর বউ, ছিছি। নিজেকে নিজের কাছে চরম বিহে উপেক্ষণ করে সে উঠে দাঁড়ালো। হালকা হেসে সে সুবাকে স্বাগত জানালো। না চাইতেও শিশিরের নির্লজ্জ চোখ জোড়া সুবার নাক ফুলে স্থির। নাক ফুলটার জন্য যেন সুবাকে একদম স্নিগ্ধ লাগছে। সে পকেটে হাত পুরে অন্যদিকে তাকিয়ে হালকা হাসলো। না, এই অনুভূতিকে এখনই চাপা দিতে হবে। সুবা হালকা হেসে শিশিরকে ধন্যবাদ দিয়ে সাদাতের কাছে এসে দাঁড়ালো। শিশির, এই যে তোর ভাবি, দেখার জন্য তো মাথা খারাপ করে দিচ্ছিলি, আজ সুযোগ হলো তাই। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি সুভা তানজিম। শিশির সুবার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, আমি কিন্তু তোমাকে ভাবি বলতে পারবো না, এইটুকুনো পিচ্ছি। এমনিতেও তোমার বড়, আমার চেয়ে ছোট। কথাটা বলে শিশির হাসতে শুরু করলো। সাদাত সুবা দুজনেই বুঝতে পারলো শিশিরের মশকরা, কিন্তু আসলেই কি এটা মশকরাই ছিল? সুবাকে ডাক্তার দেখিয়ে সাদাত তাকে নিয়ে ঘুরতে বের হলো। সুবার বায়নায় সাদাত তাকে নিয়ে কলেজ লেক পার্কে নিয়ে গেল। সুবার খুব ইচ্ছে ছিল সে সাদাতের হাত ধরে এক গোধূলি প্রহরে খালি পায়ে হাঁটবে, কিন্তু সাদাতের বদলেতে খালি পায়ে হাঁটা হলো না। তবে সাদাত তার হাত ধরে রেখেছে, তাতে যেন সুবা স্বর্গসুখে ভাসছে। বিকেলবেলা হওয়ায় আশেপাশে বেশ ভিড়। সুবা এতটা অনুমান করেনি। স্বাভাবিকভাবে পাশে সুদর্শন ছেলে থাকলে মেয়েরা তাকে চোখ দিয়ে গিলে খাবে, এটাই স্বাভাবিক। কিন্তু মন কি আর তা মানে? সুবা তার ঠোঁটে হাসির রেখা টেনেই বলল, একটা কাজ করা উচিত। সাদাত হালকা ভুরু কুঁচকে বলল, কি? তোমার পেছনে ইয়া বড় করে ইনি বিবাহিত লিখে দেওয়া উচিত, তাতে যদি মেয়েদের নজর একটু কম পড়ে। সুবার কথা শুনে সাদাত হো হো করে হেসে দিল। সুবা আবারও বলল, হেসো না তো, ডাইরেক্ট বুকে এসে লাগি। আমার বর, তাতেই আমি গিলে খাচ্ছি। অন্য মেয়েদের কথা আর কি বলবো। সাদাত ভুরুকুটি করে বলল, আমায় গিলে খাচ্ছ? চোখ দিয়ে। সাদাত আবার হাসলো। হাঁটতে হাঁটতে হঠাৎ সুবা থেমে গেল। সাদাতের হাতে টান পড়ায় সে পিছে ফিরে সুবার দিকে তাকালো। সাদাত ভয় পেয়ে গেল, কেননা সুবা চোখের কোণ ভিজে গেছে তার চোখের পানিতে। সাদাত এগিয়ে এসে সুবাকে ধরে জিজ্ঞাসা করে, কি হয়েছে সুভা, তুমি কাঁদছো কেন? হ্যাঁ। সুবা সাদাতকে আলতোভাবে জড়িয়ে ধরল। সাদাত, আমার ভয় হচ্ছে। তুমি আমার থেকে হারিয়ে যাবে না তো? আমাকে ফেলে প্লিজ যেও না, আমি মরে যাব সত্যি। সাদাত সুবাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। সাদাত সুবার মাথায় আলতো করে চুমু দিয়ে তাকে নিয়ে পাশের বেঞ্চিতে বসে পড়ল। এত ভালোবাসো আমায়? তোমার সন্দেহ আছে? মোটেই না। আর আমি আমার এই পাগলিকে ছেড়ে কই যাব? আমি নিজেই এই পাগলিকে ছাড়া বাঁচবো না। সুভা। সুবা সাদাতকে দিকে তাকাতেই সাদাত বলে, সুভা, তোমাকে তো শক্ত হতে হবে। তুমি এভাবে ভেঙে পড়লে কিভাবে হবে? আমার জন্য না হোক, আমাদের বাচ্চার জন্য হলেও তো তোমাকে আমাদের বাচ্চার শক্তি হতে হবে। ইউ হ্যাভ টু বি স্ট্রং। সাদাত সুবার পেটে হাত রাখতে সে অবাক হয়ে বলে, তুমি কি করে জানলে? সাদাত হাসলো। সুবা লজ্জা পেয়ে সাদাতের সাথে মিশে গেল। সাদাত সুবা সন্ধ্যার দিকে সাদিয়ার বাসায় গেল। সাদাত সুবাকে দেখে সাদিয়ার একটা মলিন হাসি দিল। সুবা সাদিয়াকে হালকাভাবে জড়িয়ে ধরে বলল, চিন্তা করো না ভাবি, ভাইয়া চলে আসবে। তাও তখন বউ বাচ্চার জন্য বলে যায়, নয়তো আমাদের তো আগে বলেও যেত না। তার কারণটা অবশ্য আমি কান্নাকাটি করে সবাইকে অস্থির করে তুলতাম। এখন অভ্যেস হয়ে গেছে। ভাইয়া ফোন করে তো প্রতিদিন। সাদিয়া হালকা হাসলো। তোরা বস, আমি হালকা নাস্তা নিয়ে আসি, খেতে খেতে গল্প করব। মোটেই না, তোমাকে এই অবস্থায় কিছু করতে হবে না। আমি এই বাড়ির মেয়ে না, আমি নিজেই নিয়ে খেতে পারবো। কথাটা বলেই সুবা রান্নাঘরে নাস্তা আনতে চলে গেল। এদিকে সাদিয়াকে আলতো করে ধরে সাদাত খাটে বসিয়ে নিজে মেঝেতে বসে সাদিয়ার কোলে মাথা রাখলো। সাদিয়াও হালকা হেসে তার ভাইয়ের মাথায় হাত বোলাতে শুরু করলো। কি হয়েছে আমার ভাইটার? মনটা ভালো? সাদিয়া আবার হাসলো। তারও ভালো লাগছে সাদাতকে খুশি দেখে। দি, সুভা প্রেগনেন্ট। সাদিয়া চমকে সাদাতের দিকে তাকালো। কনফার্ম? তুমি সত্যিই বলেছিলে। সুভা অনেক খুশি এই। হ্যালো। আসসালামু আলাইকুম, আমি তিথি বলছি। তিথি, আমি শিশির। তোমার মিস? আমার মিস্টার সিনিয়র। শিশির চোখ বন্ধ করে হালকা হাসলো। না, সে পেয়েছে। তার অনুভূতিগুলোর আসল মালিককে সে পেয়েছে।
আমায় বিয়ে করবে তিথি? রাগে গমগম করছে এক মানুষ, তার একটাই কারণ রাগের। সদাদ রহমান সাদ, এই নামটা পৃথিবীতে আসার সাথে সাথে আমার জীবনটা বিষিয়ে দিয়েছে। এত সহজে তো আমি ওকে ছাড়বো না। ইলেকশনের জন্য ওকে মারতেও পারছি না, তাই বারবার আমাদের টোপ হিসেবে সুভাষ সাদিয়া চলে আসে। এবারও তার ব্যতিক্রম হবে না। কতবার বাঁচাবে বোনার বউকে? বলেই বিশ্রীভাবে হাসি দিল সে। অনুভূতি এমন এক জিনিস যা সবাই নিয়ন্ত্রণ করতে পারে না। যখন এই অনুভূতি কোনো নিষিদ্ধ ক্ষেত্রে চলে আসে, ঠিক তখনই জন্ম নেয় ক্ষোভের, লালসার। বিষয়টা শিশির জানে, তাই ক্ষণিকের ভালো লাগার অনুভূতির উপর 4টা জীবন কোনোভাবেই নির্ভর করতে পারে না। সুভার প্রতি অনুভূতিকে সে ধামাচাপা দিয়ে আপন করে নিল তিথিকে। সে জানে তিথির প্রতি তার অনুভূতি না থাকলেও তিথি তাকে প্রচণ্ড ভালোবাসে, আর সে ভালোবাসার প্রেক্ষিতে করেই সে বলতে পারে তার জীবনে আসার হলে তিথিই আসবে, হোক না তার প্রেমটা বিয়ের পরে। তবে সে চায় তিথির প্রতি তার অনুভূতিগুলো যেন থাকে একদম শীর্ষে, যাতে করে সে চাইলেও আর এই অনুভূতি থেকে নিস্তার না পায়। তিথি তার প্রস্তাবে কিছুক্ষণ থম মেরে বসেছিল, তারপর ধীরে সুস্থে একটা কথাই বলল, বাড়িতে প্রস্তাব পাঠাও। ব্যাস শিশিরের কোনো কথা না শুনে সে ফোনটা কেটে দিল। তিথির এমন আকস্মিক আচরণে শিশির হতভম্ব হয়ে রইল কিছুক্ষণ, পরে হঠাৎই হেসে দিল সে। ওদিকে তিথির চোখ বন্ধ করে কিছুক্ষণ জোরে জোরে শ্বাস নিল। একই বলে দিল সে শিশিরকে। শিশিরের মুখে বিয়ের কথা শুনে হঠাৎই হতবিহ্বল হয়ে পড়েছিল সে। ঠিক কী ভাবছে শিশির তাকে? ভাবতেই লজ্জায় শেষ হয়ে যাচ্ছে তিথি। ইস কি লজ্জা! তিথি আবার ফোন দিল শিশিরকে। হ্যালো। আসলে মানে আমি তো তখন ভুলে ভালে কথা বলে ফেলেছি, সরি। ভুলভাল কথা বলছো? তবে কি তোমার বাসায় প্রস্তাব পাঠাবো না? না না, আমি তা বলিনি। তার মানে বাসায় প্রস্তাব পাঠাবো? আমি ওভাবেও বলিনি। শিশিরের কথার জ্বালায় ফেসে গেল তিথি। কি বলতে কি বলছে তার নিজেরই কোনো হুঁশ নেই। শিশির বুঝতে পেরে বলল, এবার না করলেও শুনবো না। আজ বুধবার, আগামী শুক্রবার রেডি থেকো, হয়তো একেবারেই আমার করে নিয়ে আসবো। তিথি শিশিরের কথার পেটে কিছু বলার মতো পেল না। সে তো এখনো হাঁ করে আছে। এ কি সেই শিশির যে তিথির অনুভূতি বুঝেও না বোঝার ভান করে থাকতো? সাদিয়ার বাসা থেকে আসার সময় রাস্তায় গ্যাঞ্জামে ফেসে গেল সাদাত আর সুবা। একা থাকলে হয়তো সাদাত ভয় পেত না, কিন্তু এখন সাথে সুবা আছে। তা না চাইতেও তার মনে ভয় ঢুকেছে। গাড়ি থেকে বের হতে চাইলে সুবা তার হাত ধরে বলে, যেও না, আমার ভয় করছে। কিচ্ছু হবে না সুভা, আমি আছি তো। বের হয়ে দেখি কি সমস্যা। প্লিজ সাদাত, তুমি যেও না, সত্যি ভয় পাচ্ছি। সাদাত সুবার হাত রেখে তাকে আশ্বাস দিল। তারপর গাড়ি থেকে বের হতেই তাকে 4-5 জন মিলে ঘিরে তুলল। সাদাত কৌশলে তার ফোন দিয়ে কাউকে মেসেজ করে তারপর গাড়ি থেকে বের হয়। সে সেই লোকদের উদ্দেশ্য করে বলে, কি সমস্যা? রাস্তা আটকে ঝামেলা করছেন কেন আপনারা? এই লোক সাদাতকে বলল, আপনার যে একটু আমাদের সাথে যেতে হচ্ছে বস। কেন? এর মধ্যে আরেকটা লোক বলে উঠল, এ তো কোনো ফেনোর উত্তর দিতে পারবো না। যাইতে বলছি যাইবেন, নইলে তুলে নিয়ে যাব। গায়ে হাত দেওয়ার চেষ্টাও করিয়েন না, ভালো হবে না। একজন গা জ্বালা হাসি দিয়ে ঠেস মেরে বলে, নিজে বাঁচি কিনা তার কোনো ঠিক নাই, সে আজ যে ভালো হবে কিনা যাইতে। সাদাত বুদ্ধি করে সাইডে চাপলে লোকগুলো তাকে ঘেরাও করে সাইডে চেপে যায়। সে কথার ফাঁকে ইশারা দিতে ড্রাইভার গাড়ি নিয়ে চলে যায়। এদিকে গাড়ির মধ্যে সুবা চেঁচামেচি শুরু করে দেয়। এ কি করছেন? গাড়ি থামান, সাদাত রয়ে গেছে। সাদাত! সুবা কান্না করছে। এদিকে ড্রাইভার তাকে সান্ত্বনা দিয়ে বলছে, ম্যাডাম, আমি স্যারের কথাতেই গাড়ি চালাচ্ছি, স্যার ঠিক এসে যাবে, আপনি টেনশন করিয়েন না। আপনি গাড়ি থামান, সাদাতকে ফেলে কিছুতেই যাব না। সরি ম্যাডাম, স্যারের নির্দেশ আছে বাড়ি পৌঁছে তবেই গাড়ি থামবে। রাস্তায় যাই হোক না কেন গাড়ি থামাতে বারণ করেছেন উনি। সাদাত! সুবা কান্না করতে করতে গাড়িতে শুয়ে পড়ল। ভালোই ভালোই বলছি, কি চান আপনারা? আমার পথ আটকেছেন কেন? লোকটির চিৎকারে দলের অন্য সদস্যরা হৈ হৈ করে সেদিকে ছুটতেই সাদাত দিল ভোদর। হঠাৎ একটা বাইক আসাতেই সাদাত তার পিছু উঠে পড়ে। এদিকে লোকগুলো সাদাতের দিকে তাকাতেই দেখে সাদাত নেই। তাতেই হইচই আরো বেড়ে গেল। সাদাত যাওয়ার আগে একবার লোকগুলোর দিকে তাকিয়ে দেখে চলে গেল। বাইক আর গাড়ি একসাথেই বাসায় পৌঁছালো। বাইক থেকে সাদাত নেমে গাড়িতে সুবা অজ্ঞান হয়ে আছে। সে আতঙ্কিত হয়ে সুবাকে কোলে তুলে ঘরে এলো। সুবাকে অজ্ঞান দেখে রুবাইয়া দৌড়ে এলো। কি হয়েছে সুভার? ভাইয়া কিছু বলছেন না কেন? চিন্তা করো না রুবাইয়া, টেনশনে অজ্ঞান হয়ে গেছে, এক্ষুনি ঠিক হয়ে যাবে। সাদাত সুবাকে রুমে শুইয়ে দিয়ে ফ্যামিলি ডক্টরকে ফোন করে আসতে বলে।
ডক্টর সুবাকে চেক করে কিছু ভিটামিন আর স্যালাইন দিয়ে যায় আর তাকে একজন ভালো গাইনি ডক্টরের পরামর্শ নিতে বলে, যেহেতু সে প্রেগনেন্ট। সাদাত কথায় সম্মতি দিয়ে সুবার পাশে বসে। সে একটা বিষয় নিয়ে চিন্তিত। যা ভাবছে তাই যদি হয় তবে উক্ত ব্যক্তিকে খুব পস্তাতে হবে। সুবার জ্ঞান ফিরতেই সাদাতকে ডেকে উঠল। সাদাত পাশেই ছিল বিধায় সে তাড়াতাড়ি সুবাকে ধরে বলে, এই তো আমি, শুভা। সাদাত, তুমি কই চলে গিয়েছিলে? আমি তো তোমার সাথেই আসলাম, কিন্তু তুমি অজ্ঞান হয়ে গেলে। আমি বাইকে করে তোমার সাথে করেই এসেছি। কিন্তু ওই লোকগুলো। আরে কিছু না, অন্য পার্টির লোক ছিল, তুমি চিন্তা করো না। এমনি কথা বলে চলে আসলাম। এবার তুমি ওঠো, খেয়ে ওষুধ নিতে হবে তোমার। তুমি খেয়েছো? না, তোমার অপেক্ষায় ছিলাম। এখন একসঙ্গে খাবো, চলো। হুম। সাদাত সুবাকে খাইয়ে দিচ্ছে। বেচারি স্যালান দেওয়ার জন্য হাতটা বলতে গেলে অবশ হয়ে আছে। এদিকে সুবার শ্বশুর ছেলে আর ছেলের বউকে দেখে তৃপ্তির হাসি দিল। হঠাৎ মস্তিষ্কে পুরনো স্মৃতির ভিড় জমল। মিষ্টি মুহূর্ত মনে করে সে হালকা হাসলো। সবাইকে উদ্দেশ্য করে বলল, কালকে আমার ছোট ভাই এসেছে, তোমাদের ছোটকু। সবার আগে উচ্ছ্বাসের সাথে আরফান বলে উঠল। ছুটকু আসছে? ইয়েস, এবার মজা দ্বিগুণ হবে। সবাই হাসলো। রুবাইয়া কৌতূহলের সাথে বলল, আরফান, উনি তো তোমার ছোট মামা হয়, তো তুমি ছোটকু বলছো কেন? আরফান বলার আগে সাদাতের বাবা বলল, সাদকে ছোট থেকে ছোটকু ডাকতে শুনে সেও ছোটকু ডাক শিখেছে। কেউ আর বদলায়নি, কিন্তু আমাকে সে বড় মামা বলেই ডাকে। সাদাত অবশেষে মুখ খুলল। খুব ভালো হলো, অবশ্যই তার বাড়ি ফেরার সময় হলো। রীতিও আসবে বাবা। সাদাতের বাবা মুখ গুমরা করে বলল। হ্যাঁ সাদ, রীতিও আসবে। এদিকে সুবা কিছু না বুঝে হাঁ করে রইল। রুবাইয়া সুবাইয়া দুজনের জন্যই মানুষগুলো নতুন, তাই তারা চেষ্টা করে কিছুই বুঝতে পারছে না। সুবার মাথায় একটাই কথা, রীতিটাকে হয়তো সাদাতের কোনো কাজিন হবে। এদিকে সাদাতের মনে চলছে সুবা রীতির মুখোমুখি হলে ঠিক কিভাবে রিয়াক্ট করবে। তা ভেবেই তার মুখটা পাংশুটে আকার ধারণ করলো। হ্যালো গাইস, বাড়ির কোনায় কানায় যারা আছো সবাই চলে আসো, রীতি ইজ হিয়ার। ঘরে বসে কাপড় ভাঁজ করছিল সুবা। এমন চিৎকার শুনে লাফিয়ে সাদাতের গায়ের উপর পড়ল। এমনিতে সে ভীতু প্রকৃতির মানুষ। সাদাত সুবাকে আগলে নিল। দুজনেই ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসে। এর মধ্যেই ড্রয়িং রুমে সকলেই জড়ো হয়েছে। সাদাতকে দেখে রীতি দৌড়ে আসে। এসে সাদাতের গাল ধরে টেনে দিয়ে বলে, এই তো আমার ক্রাশ বয়, কোথায় ছিলে এতক্ষণ? তোমার তো উচিত ছিল আমাকে এয়ারপোর্টে রিসিভ করতে যাওয়া। সাদাত কিছু না বলে হালকা হাসলো। রীতির পেছন পেছন মিস্টার আসলাম মানিক হাজির হয়েছে। আর এসেই শুরু হয়ে গেল। ছেলেটাকে একটু রেহাই দাও, এখন থেকে তো প্রতিদিনই জ্বালাবে। অবশ্যই জ্বালাবো, তা আবার বলতে। সুবা অবুঝভাবে বলল। কেন জ্বালাবে? রীতি আর তার হাসি প্রশস্ত করে বলল, আমার ক্রাশ বয়কে জ্বালাবো না? সুবা চোখ ছোট ছোট করে সাদাতের দিকে তাকালো। ক্রাশ বর মানে? সাদাত কিছু বলার আগে রীতি বলল, ও মা, তুমি জানো না? সাদাত তো আমি বলতে পাগল। এই সাদাত, এই মেয়েটাকে কেন আমাদের সম্পর্কে বলনি? হ্যাঁ, সাদাতকে কিছু বলার সুযোগই দিচ্ছে না কেউ। সুবা রেগে মেগে শেষ। এমনিতেই সে প্রেগনেন্ট হওয়ার পর থেকে খুব এগ্রেসিভ আচরণ করে। রাগ যেন নাকের ডগায় থাকে। ভীতু শান্ত সুবা চিৎকারে পুরো পরিবেশ ঠান্ডা হয়ে গেছে তৎক্ষণাৎ। এসব কি সাদাত? কি বলছে এই মেয়ে? আমার ভয় লাগছে প্রচুর। সুবা অস্থির হয়ে পড়েছে, যার প্রমাণ তার জোরে জোরে শ্বাস নেওয়া। সাদাত তাড়াতাড়ি সুবাকে ধরে বলল, রিল্যাক্স সুহা, এমন কিছুই না। রীতি তোমার সাথে মজা করছে। কিন্তু ওভাবে। সুবা সাদাতের গায়ের হেলে পড়ল। সাদাত তাড়াতাড়ি করে সুবাকে ধরে সোফায় শুয়ে দিল। রুবাইয়া পানি এনে দিতেই তা সুবার নাক মুখে ছিটিয়ে দিল। মিস্টার আসলাম আর রীতি উভয়ই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। তারা বুঝতে পারছে না আসলে কি হয়েছে। হঠাৎ সুবাই কেন এমন হয়ে পড়ল। কি রে সাদাত, তোমার বউ এমন অজ্ঞান হয়ে গেল কেন? সাদাত সুবার হাতের তালু ঘষতে ঘষতে বলল, প্রেগনেন্ট হওয়ার পর থেকে সে অনেক অ্যাগ্রেসিভ হয়ে পড়েছে। তবে এটা স্বাভাবিক, ওর মর্নিং সিকনেস কম হয়, কিন্তু সে খুব সহজেই প্যানিক হয়ে যায়। সাদাত একটা শ্বাস ছাড়ল। ছোটকু আর রীতি দুজনেই বেশ চিন্তায় পড়ে গেল। রীতি অপরাধী সুরে বলল, আই এম সরি সাদাত, আমার জন্য সুভার এই অবস্থা। না না, ঠিক আছে, সামনে থেকে একটু সাবধানে থেকো। আর যাই হোক, সুভার বিষয়ে আমি কখনো কোনো রিস্ক নিতে রাজি নই। হ্যাঁ, আমি খেয়াল করব। সাদিয়াকে জানানো হয়েছে যে তাদের ছোটকু এসেছে। রীতি তাকে আসতে বললে সে সরাসরি বলে রুবায়েতকে ছাড়া সে একা ওই বাড়ি যেতে রাজি নয়। ফোন রেখে সে রুমে আস্তে আস্তে পায়চারি করছিল।
5 মাসে তার মোটামুটি ভরা পেট। সাদিয়ার ধারণা এখানে 2 জন আছে, হয়তো 3 জনও থাকতে পারে, তবে সে শিওর না। ভাবতে ভাবতে হাসলো সে। হঠাৎ মনে হলো কেউ তাকে ফলো করছে। সে আস্তে করে পেছনে ফিরল, কিন্তু কাউকে পেল না। মনের ভুল মনে করে সে আবার হাঁটতে লাগলো পেটে হাত দিয়ে, কিন্তু না, আবার তাকে কেউ ফলো করছে। এবার সে না থেমে সরাসরি পেছনে ঘুরে গেল। পেছনে রুবায়েতকে দেখে সে মৃদু চিৎকার দিল। রুবায়েত তাড়াতাড়ি সাদিয়াকে হালকা জাপটে ধরল। তুমি এত তাড়াতাড়ি? তোমার তো আরো 10 মিনিট পর আসার কথা। হ্যাঁ, আসার কথা ছিল, কিন্তু তাড়াতাড়ি কাজটা শেষ করে চলে এলাম। বউ বাচ্চা ছাড়া মন বসছে না কাজে। ইস, কি ঢং! দেখি ছাড়ো। কোনো ছাড়াছাড়ি নেই, শুধু ভালোবাসাবাসি। সাদিয়া আহ্লাদি হয়ে উঠল স্বামীর আদরে। জানো আমি তোমাকে কত মিস করেছি? জানি। উহুম, জানো না, তুমি কিচ্ছু জানো না। জানো আমাদের সুভার বাবুটার বাবু হবে। রুবায়েত চমকে বলল, কি সত্যি? আমি ডাবল মামা হব? মামা বাবা একসাথে হচ্ছেন। সুভার 1 মাস রানিং চলছে। এই, তোমরা প্ল্যানিং করে এসব করেছো? সাদিয়া ভুরুকুটি করে বলল, কি প্ল্যান? এই যে তোমার 5 মাস, রোবার 3 মাস, আর সুবার 1 মাস, সবার সাথে 2 মাসের পার্থক্য। সাদিয়া লজ্জা পেয়ে বলল, দ্যাট প্ল্যানিং করতে যাব কেন? আল্লাহ দিয়েছেন, খুশি থাকো। আলহামদুলিল্লাহ, আমি তো অবশ্যই খুশি। কালকে আমাদের বাড়ি যাব। আমার ছোটকু এসেছে। আচ্ছা আমার মহারানী। সুবার জ্ঞান ফিরতে এসে অনেক দুর্বল বোধ করলো। রুবাইয়া তাকে দুধ খেতে দিতে এসে নাক ছিটকে পেছনে যায়। রুবাইয়া ভুরুকুটি করে বলে, দেখ বাবু, একদম নাক সিটকাবি না। আগে দুধ খেতে চাইতি না, মানতাম, এবার একদম মানবো না। সাদাত ভুরুকুচকে বলে, ওয়েট, রুবাইয়া দুধ খায় না মানে? তাহলে রোজ রাতে যে গ্লাসে দুধ দিই ওকে খেতে, সেটা কে খায়? সাদাত দেখলো সুবা মিনমিন করছে। রুবাইয়া ভাবলেশীন ভাবে দাঁড়িয়ে আছে। আরফান হাসি দিয়ে বলল, কই আবার? জানালা দিয়ে। সুবা চোখ বড় বড় করে তাকিয়ে রইল। হঠাৎ আরফানকে সে বলে, এই দোকানদার, আপনি জানলেন কি করে? আরফান কিছু বলার আগে সাদাত বলল, তার মানে ঘটনা সত্যি? সুবা এবার চুপ মেরে গেল। আরফান অসহায়ভাবে বলল, কিভাবে আর জানাবো? সেদিন বাগানের দিকে রুবাইয়াকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম, কিন্তু আপনার বোন তো ঠিক ছিল, খালি আমি দুধে গোসল হয়েছিলাম। উপস্থিত সবাই হেসে দিল আরফানের কথা বলার সুযোগ দেখে। খালি 2 জন বাদে। একজনের দিকে ছিল গম্ভীরতা আর অন্যজনের ভয়ের তীব্রতা। হঠাৎ কথার টপিক বদলে গেলে সুবা রীতির দিকে তাকিয়ে আবার রাগান্বিত স্বরে বলে, এই, আপনি এখানে কেন? আপনি যেই হন না কেন, এক্ষুনি এই বাড়ি থেকে বের হন। আমি সতীন নিয়ে ঘর করতে পারবো না, বের হন। সুবা খেয়াল করলো সবার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সে চারদিকে একবার চোখ বুলিয়ে বলল, সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? চাচি শাশুড়িকে এভাবে ঘর থেকে বের করে দিচ্ছ? এ কেমন বৌমা রে বাবা? এই সাদাত, কি মেয়ে বিয়ে করেছো বলো তো? চাচি শাশুড়ি? জি চাচি শাশুড়ি, কিন্তু ছোটকু যেমন আমাদের সাথে একদম ফ্রি, তেমনি রীতিও আমাদের বন্ধুর মতো। সে সবসময় আমাদের তার নাম ধরে ডাকতে শিখিয়েছে। সুবা অবাক হয়ে বলল, ওনাকে দেখে তো বয়স্ক মনে হয় না। সুবার কথার উত্তরে ছোটকু বলে উঠল, কেন, আমাকে বুড়ো লাগে? ও এমা, না না না, তা বলতে চাইনি। আসলে উনি তো একটু বেশি ইয়ং। সাদাত হালকা হেসে বলল, হ্যাঁ, রীতি ছোটকু চেয়ে 15 বছরের ছোট। লাভ ম্যারেজ তাদের। ও ইস, সরি কাকিমণি, আমি ভুলে তোমাকে অনেক কথা শুনিয়ে ফেলেছি। রীতি মেকির রাগ দেখিয়ে বলল, কে কাকিমণি? রীতি ডাকবে? পাগল মেয়ে। সুবা হাঁ করে তাকিয়ে রইল। শুক্রবার দিন কাজী উকিল সমেত সপরিবারের তিথির বাসায় হাজির হলো শিশির। তার এক কথা, সে আজই তিথিকে নিজের করে নিজের সাথে নিয়ে যাবে। তিনি যতই ভালোবাসুক শিশিরকে, সে আপাতত লজ্জায় নত যেন। মনে মনে সেও চায় যত তাড়াতাড়ি হোক শিশিরের হতে। ঘরোয়াভাবেই অনুষ্ঠিত হয় শিশির তিথির বিয়ে। দুজনেই আজ থেকে এক পবিত্র বন্ধনে আবদ্ধ। শুরু হলো এক নতুন পথ চলা। এর সূচনায় সাহায্য করবে অতীতের অনুভূতি ভুলতে। শিশির তিথির বিয়ের প্রায় 6 মাস অতিবাহিত হয়েছে। যেই তিথি চেয়েও শিশিরের থেকে কোনো মনোযোগ পেত না, সেই শিশির এখন তিথি বলতে পাগল।
তিথি প্রতিনিয়ত অবাক হয় শিশিরের ভালোবাসা দেখে। এত সুখ যে তার কপালে লেখা ছিল ভাবতেই সে উপরওয়ালার কাছে হাজার শুকরিয়া আদায় করে। এই যে তিথির পায়ে খুব ভালোবেসে আলতা পরিয়ে দিচ্ছে, এতে যেন তিথি এক স্বর্গীয় সুখ পাচ্ছে। এক তৃপ্ত দৃষ্টি ফেলছে শিশিরের উপর। শিশির নিজেও যেন তার স্ত্রীর পায়ে আলতা লাগিয়ে এক নিজস্ব অধিকার আদায় করে নিচ্ছে। হঠাৎ করে তিথি শিশিরকে বলল, শিশির, হুম। আমাদের ঘরে একটা বেবি আনলে কেমন হয়? তিথির কথা শুনে অবাক হয়ে তাকালো শিশির। তিথি মুচকি হেসে চোখ নামালো। তার লজ্জা লাগছে, গালের ওই লালিমা প্রকাশ করছে তার লজ্জা। শিশির তার দিকেই তাকিয়ে রইল। তা বুঝতে পেরে তিথি ইতস্তত করে বলল, ওভাবে তাকাবে না, লজ্জা করছে। শিশির হালকা হেসে মাথা নামিয়ে আলতা দিতে ব্যস্ত হয়ে পড়ে। হাসি মুখেই বলে, হঠাৎ বেবির কথা কিভাবে? তিথি আহ্লাদি সুরে বলল, ওই যে সাদাত ভাইয়ের বোন সাদিয়া আপুকে ওই দিন দেখতে গেলাম না, বাচ্চা দুটো মাশাআল্লাহ কি কিউট দেখতে হয়েছে। ওদের কোলে নিতেই না বুকের ভেতর কেমন একটা করে উঠছিল। এই শিশির, দাও না একটা বেবি, যে আমাকে মা বলে ডাকবে, তোমাকে বাবা বলে ডাকবে, আমাদের এই সুখের ঘরে আলো ছড়াবে। শিশির অবাক হয়ে তিথির কথা শুনল। পায়ে আলতা দেওয়া শেষ করে তিথির কপালে আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে বলল, খুব শীঘ্রই নিয়ে আসবি ইনশাল্লাহ। তিথি খুশি হয়ে জড়িয়ে ধরল শিশিরকে। খাটের উপর চকলেট, বিস্কুট, কেক, ফুচকা, চিলি চিকেন, পিৎজা, বড় বক্স আইসক্রিম, ঝাল করে তৈরি শিক কাবাব, হালিম সহ বিভিন্ন রকমের খাবার রাখা, যার দিকে সুভা লোভনীয় দৃষ্টি নিক্ষেপ করছে আর সাদাত অসহায় দৃষ্টি নিক্ষেপ করছে। সাদাতের জানা মতে মেয়েরা প্রেগনেন্ট হলে কিচ্ছু খেতে পারে না। তার বোন এবং ভাইয়ের বউয়ের ক্ষেত্রেও তাই দেখেছে, কিন্তু তার বউ এমন উল্টো হলো কি করে সেটাই ভাবছে সে। এই যে এত খাবার রুমে এনে রেখেছে, এর একটুও নষ্ট হবে না, সব সুভা গোগ্রাসে গেলবে। সে দেখতেও ছোট মতো হাতিতে রূপান্তর হয়েছে। সাদাত অসহায় দৃষ্টি দিয়ে বলল, সুভা, আজও এত আনহেলদি খাবার সবটা খাবে? সুভা ভুরু কুচকে বলল, আমার ক্ষুধা লেগেছে সাদাত। আরে আমি খেতে তো বারণ করিনি, তাই বলে এত? সুভা রাগী চেহারায় সাদাতের দিকে তাকিয়ে বলল, তুমি কি আমাকে খাওয়ার খোটা দিচ্ছ? এমা, খোটা দিব কেন? সব তো তোমারই, তাই বলে তোমার এত খিদে পেয়েছে? কিছুক্ষণ আগে না স্যুপ খেলে। সুভা বেশ রাগ নিয়ে পেটে হাত বুলিয়ে বলল, কি করব, পেটে তো আর নর্মাল মানুষের বাচ্চা নিয়ে ঘুরি না, নেতার বাচ্চা নিয়ে ঘুরি, এর জন্যই তো আমার বেশি খিদে লাগে। সাদাত সুভার এমন ধরনের কথা শুনে হো হো করে হেসে দিল। তার এই 7 মাসের ভরা পেটে আলতো করে চুমু দেয় সাদাত। বউটা তার দিন দিন আরো বেশি কিউট হচ্ছে। কিভাবে বলল, নেতার বাচ্চা পেটে নিয়ে ঘুরে? হাহা, ছেলেকে কোলে নিয়ে সারা রুম পায়চারি করছে আরফান। এতক্ষণ ধরে সে রুবাইয়াকে ডাকছে, কিন্তু রুবাইয়া কোনো পাত্তাই দিল না তাকে। সে তার মতো কাজে ব্যস্ত। সাদিয়া পরিবেশ সমতে বাড়িতে এসেছে। রান্নাবান্নার একটা ব্যাপার আছে, তাই রুবাইয়া আড়াইয়া ওকে আরফানের কোলে দিয়ে রান্নাঘরে ব্যস্ত। পায়চারির মাঝেই রুবায়াত আসে। তার কোলে তার 2 কন্যা, একজন থামছে তো অন্যজন ভ্যাঁ করে কেঁদে দিচ্ছে। রুবায়াত দিশেহারা হয়ে এখানেই চলে আসে। আরফান জানতে পারে তার বউয়ের সাথে তার বোনও রান্নার কাজে হাত লাগিয়েছে, তাই এই 2 পুরুষের এই দশা। দুজনেই একে অন্যের দিকে অসহায় চাহনি দিয়ে পায়চারি করতে লেগে পড়ল। এদিকে বাচ্চাদের কান্না থামার কোনো নাম নেই। যেই শব্দ সুভা পর্যন্ত চলে যায়, তাই সুভা আরফানকে ফোন করে। হ্যালো সুবা, কিছু লাগবে? ভাইয়া বাচ্চাদের আমার কাছে দিয়ে যান। এ মা, দরকার নেই, তুমি রেস্ট নাও, আমরা সামলে নেব। কি সামলাচ্ছেন দেখতেই পাচ্ছি, এক্ষুনি নিয়ে আসুন ওদের, আমি অপেক্ষা করছি। না চাইতো রুবায়াত আর আরফান সুভার ঘরে গেল। সুভা হাত বাড়িয়ে বাচ্চাদের নিতে এক একটা চুপ হয়ে গেল। আরফান আর রুবায়াত দুজনেই অবাকের শীর্ষে। তারা এত চেষ্টা করেও থামাতে পারল না, সেখানে সুভা কোলে নিতেই চুপ। সুভা হালকা হেসে বলল, এক্ষুনি ঘুমিয়ে যাবে। ওভাবে তোমাদের কোলে জাতাজাতি করে ঘুমানোর অভ্যেস আছে নাকি ওদের? থাক আমার কাছে, তোমরা তোমাদের কাজে যাও। আরফান অসহায়ভাবে বলল। আর কোনো কাজ নেই গো শালিকা। সুভা দুষ্টু হেসে চোখ টিপে দিয়ে বলল, কাজ নেই তো দুজনে গিয়ে নিজেদের বউকে জ্বালাও। রুবায়াত বোনের কান টেনে দিয়ে হাসলো। দুজনেই চলে গেল রুম থেকে। উদ্দেশ্য বউদের জ্বালানো। স্যার, 6 মাস তো হয়ে গেল, প্ল্যানটা তো এখনো প্রকাশ করলেন না। কি উদ্দেশ্য আপনার? সামনে থাকা ব্যক্তির গায়ে একটা কাচের বোতল ছুঁড়ে মেরে নিক্ষেপকারী লোকটি বলল, আগে বাচ্চা আসুক, পরে ওকে একে একে বাচ্চার মা সব খতম করে দেবে।
সেই শোকে সাদাত বাবু পাগল হয়ে যাবে। পাশে থেকে এক লোক বলে উঠল। কিন্তু স্যার সে আপনার। কথাটা বলার আগেই লোকটি হিংস্রভাবে বলল। না, ও আমার কেউ না। ওর জন্য আমি দেশ ছাড়া হয়েছি। এখনো ভয় ভয়ে থাকি। কিছুতেই আমি ওকে ছাড়বো না। আমি রাজত্ব আর রানী দুটোই চাই। স্যার রাজত্ব ঠিক আছে, কিন্তু রানী? সেটাই তো আসল খেলা। সাদাত অফিস যাওয়ার জন্য বের হবে, সেই মুহূর্তে রীতি তার সামনে আসে। চোখে মুখে এক অদ্ভুত সম্মোহন, যা দেখে সাদাত প্রচন্ড বিরক্ত। রীতি দুকদম এগিয়ে আসে সাদাতের দিকে, যা দেখে সাদাত তার থেকে দূরত্ব বজায় রেখে দুকদম পিছিয়ে যায়। যা দেখে রীতি বলে, প্লিজ সাদাত, এভাবে পিছিয়ে যেও না। একটাবার এগিয়ে দেখো, আমি এখনো সেইখানেই আছি। জাস্ট শাট আপ প্রীতি, ডোন্ট ক্রস ইউর লিমিট। তোমাকে নতুন করে আমার কিছুই বলার নেই, শুধু এইটুকুই বলবো, আমার পেছন ছেড়ে দাও। তোমার পেছন ছাড়বে মানে? সুবার কথায় চমকে ওঠে সাদাত রীতি দুজনে। সুবাকে এ সময় নিচে আসতে দেখে সাদাত রেগে গেল। তুমি এই শরীর নিয়ে একা একা নিচে নেমেছো কেন? আগে কে কার পিছু ছাড়বে? রীতি মুস্কি হেসে বলল। আরে সুভা, আমি সাদাতকে চেতাচ্ছিলাম, তাই সেও রেগে টেগে ফায়ার। তাই বলছি আমি যেন ওর পিছু ছেড়ে দেই। সুবা ভুরু কুচকে তাকালো রীতির দিকে। কথাটা যে তার বিশ্বাস হয়নি বেশ বোঝা যাচ্ছে। সাদাত সুবার দিকে এগিয়ে বলল, চলো রুমে চলো, অফিস যাবো না। কেন যাবে না? আর এত ভালো লাগে নাকি রুমে থাকতে? বোর হয়ে গেছে। আম্মুকে বাচ্চাদের কাছে রেখে আমি একটু হাঁটতে বেরিয়েছি, আর তুমি আমাকে বকছো। বকছি না তোরে বাবা, তোমার জন্য টেনশন হয় আমার। হুম। হঠাৎ করে সুবার পেটে চিনচিন করে ব্যথা করে উঠল। সে আর্তনাদ করতে সাদাত চিন্তিতভাবে তাকে ধরে জিজ্ঞাসা করল। এই সুহা, ঠিক আছো? সুবা নিজেকে একটু সামলে নিয়ে বলল, হ্যাঁ, বাবু পেটে লাথি দিয়েছে মনে হয়। এই এদিকে এসে বসো তো তাড়াতাড়ি। রীতি সুবাকে উদ্দেশ্য করে বলল। এটা নর্মাল সাদাত, এত উত্তেজিত হওয়ার কিছুই নেই। সাদাত রীতির দিকে তাকাতেই রীতি আস্তে করে চলে গেল সেখান থেকে। সাদাতের ব্যবহার আজকাল সুবাকে বেশ ভাবাচ্ছে। এমনিতেই ওই রীতিকে সুবার মোটেই ঠিক লাগে না। সুযোগ পেলেই কেমন যেন সাদাতের সাথে লেগে থাকে, যা মোটেই ভালো লাগে না সুবার। আবার রীতি সম্পর্কে তার চাচি শাশুড়ি হয়, তাই চাইলেও কিছু বলতে পারে না। ঘরে বসে সাদাতের কাপড় ভাঁজ করছিল সুবা। তাকে বাসায় কোনো কাজই করতে দেওয়া হয় না, তবুও তার সংসারের টুকটাক কাজ করতে ইচ্ছে হয় তাই করে। তাছাড়া সাদাতের সব কাজই সে করে, বলতে গেলে ভালোবাসা থেকেই করে। সাদাতও তাকে বারণ করে না। সুবার এখন 8.5 মাস চলে। অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে সে। ঠিকমতো ওষুধও নিচ্ছে, কিন্তু তবুও সে অনেকটা নেতিয়ে গেছে। খাওয়া দাওয়া কমে গেছে অনেকাংশে। সুবার ভাবনার মাঝে সাদাত রুমে আসলো। সুবা সাদাতের দিকে তাকাতেই দেখে আজও তাকে বিধ্বস্ত লাগছে। চোখ মুখে রাজ্যের ক্লান্তি। কি নিয়ে এত চিন্তা করছে সে? সুবা সাদাতের দিকে এগিয়ে আসতেই সাদাত তাড়াতাড়ি সুবাকে পাশ কাটিয়ে তোয়ালে নিয়ে বাথরুমে চলে গেল। সুবাও বেশ অবাক হলো। সাদাত বাহির থেকে এসে সবসময় সুবার দিকে তাকিয়ে মুচকি হাসি দিত, তবে আজ তার কি হলো? অনেক বেশি ক্লান্তি কি এসেছে? সে সুবাকে তার এক চিলতে হাসি দিতেও কার্পণ্য করলো। সুবার মনটা খারাপ হয়ে গেল। সুবা রুম থেকে বের হয়ে কিটক্যাটকে খুঁজতে শুরু করলো। কে জানে কোথায় আছে বাচ্চাটা। কিটক্যাট। সুবা ডাক দিতেই কোথা থেকে ভেউ ভেউ করতে করতে এগিয়ে এলো সে। সুবা মুচকি হেসে ডগ ফুড হাতে নিয়ে কিটক্যাটের পাতে দিতে নিল, কিন্তু পেটের জন্য কিছুতেই নিচু হতে পারছে না। অনেক কষ্টেও সে সফল হতে পারল না। হঠাৎ তার হাত থেকে সাদাত ডগ ফুডের ডিব্বাটা নিয়ে কিটক্যাটকে খেতে দিল। সুবা সাদাতের দিকে তাকালো, কিন্তু আশ্চর্যভাবে এখনো সাদাত সুবার সাথে কথা বলল না। সুবার এবার বেশ অভিমান হয়। এটার কোনো মানে হয়? হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিল, কি দোষ তার? সুবা আবার রুমে গিয়ে আস্তে করে খাটে শুয়ে পড়লো। উদ্দেশ্য সাদাতের সাথে সেও কথা বলবে না, খাবেও না, খেতেও বলবে না, শুধু ঘুমোবে। এমনিতেও তার কোমর ব্যথা করছে সেই সন্ধ্যা থেকে। যেহেতু সাদাত তাকে জিজ্ঞাসা করেনি, তাই সেও তাকে কিচ্ছুটি বলবে না। মান হয়েছে তার সাদাতের উপর। সাদাত রুমে এসে দেখে সুবা গুটিসুটি মেরে শুয়ে আছে, এক হাত তার কোমরে। সাদাত বেশ বুঝতে পারছে যে সুবা ব্যথাতে নড়তেও পারছে না। সাদাত ধীরে ধীরে সুবার কাছে গিয়ে উকি দিয়ে দেখলো সুবার মুখ চোখ কুচকানো। তার মানে এখনো সে ব্যথায় ভুগছে, অথচ তাকে কিছুই জানানো হয়নি। সাদাত খাটের পাশে বসে সুবাকে ডাকলো। সুহা, ওঠো, তোমার কি কোমর ব্যথা বেশি করছে? উত্তরে সাদাত শুধু সুবার একরাশ নিস্তব্ধতা পেল, তাই আবার বলল, দেখো সুহা, আমি জানি তুমি ঘুমাওনি, তাই ওঠো। রাতে খেয়েছিলে? এই সুহা, দেখো এমনিতেই কথা বলতে ভালো লাগছে না, উঠে খেয়ে মেডিসিন নিয়ে আবার ঘুমাও, কেউ কিছু বলবে না। ভালো লাগছে না এত ঝামেলা। সুবা এবার খুব কষ্টে উঠে খাটে বসলো, পেটের জন্য পা মেলে দিয়েই বসলো। সাদাতকে সবচেয়ে বেশি অবাক করলো সুবার চোখের পানি।
সুভা সাদাতের দিকে করুণ চোখে তাকিয়ে বিষণ্ণ গলায় বলল, আমি তোমাকে অনেক বেশি জ্বালাই তাই না সাদাত? আর কিছুদিন অপেক্ষা করো। কিছুদিন অপেক্ষা করব মানে কি বলতে চাও তুমি? সুভা তাচ্ছিল্য হেসে বলল, তেমন কিছু না, এটাই বললাম, ডেলিভারির সময় তো নাও ফিরতে পারি তোমার কাছে, তাই। শোভা, সাদাতের ধমকে সুভা চুপ করে গেল। এদিকে সাদাতের বুকটা ভীষণ ভয়ে কেঁপে উঠল। সুভার কাছে গিয়ে হুট করে জড়িয়ে ধরল সে। ড্রেসিং টেবিলে বসে হাতে পায়ে লোশন দিচ্ছিল রীতি। ঘুমানোর আগেই হালকা রূপচর্চা না করলে তার ঘুম আসে না। আর স্ত্রীর এই রূপচর্চা মুগ্ধ হয়ে দেখছিলেন আসলাম মানিক। প্রতিদিনই নতুন করে সে তার স্ত্রীর প্রেমে পড়ে। রীতি আনায় তার স্বামীকে দেখে একটা হাসি দিল, কিন্তু সেই হাসির অর্থদ্বার আর কেউ না করলেও বুঝে গেলেন আসলাম। সে ঠায় বিছানায় বসে রইল। রীতি তার রূপচর্চার কাজ সম্পন্ন করে বিছানার দিকে এগিয়ে গেল। আসলামের কাছাকাছি আসতে সে রীতির হাত চেপে ধরে। রীতি অবাক হয়ে আসলামের দিকে তাকালো। তার চাহনিতে ছিল তাচ্ছিল্য। আসলাম তার স্ত্রীর দিকে চোরের মতো তাকিয়ে আমতা আমতা করে বলল, আজও স্পর্শ করতে দেব না, আমি তো তোমার স্বামী, আমার অধিকার আছে। রীতি তাচ্ছিল্য এসে হাত ছাড়া মেরে সরিয়ে নিয়ে বলল, তোমার স্পর্শ আমার ঘেন্না লাগে আসলাম। যখন থেকে তোমাকে সেই ন্যান্সির বিছানায় দেখেছি তখন থেকে তোমাকে জাস্ট ঘেন্না লাগে। সমাজের জন্য মুখ বুঝে রয়েছি। রীতি অন্য পাশে যেতে নিবে তার আগে আসলাম ক্রোধ নিয়ে বলে, তুমিও তো নিষ্পাপ নও, কি মনে করেছো আমি জানি না যে তুমি সাদাতকে সিডিউস করার চেষ্টা করো? সে তো সম্পর্কে তোমার ভাসুরের ছেলে হয়। রীতি চোয়াল শক্ত করে বলে, ভাসুরের ছেলের আগে সে আমার প্রথম ভালোবাসা ছিল, আছে আর থাকবে। আসলাম তাচ্ছিল্য হেসে বলে, সেই ভালোবাসার জন্য বুঝি আমাকে বিয়ে করেছিলে? রীতি আসলামের কথা শুনে আর কিছু বলার সাহস পেল না। সে নিজেও বুঝতে পারছে অতীতে সে কত বড় ভুল করেছে। যার মাসুল হিসেবে দেশে এসেছে সাদাতের বিয়ের খবর শুনে, তাও সুখবর সহ, যেটা শুনেই তার গা জ্বলে উঠেছিল। এদিকে আসলাম রাগে ফেটে পড়ার মতো অবস্থা। না আর বেশি দেরি করা যাবে না, এবার প্ল্যান একটু চেঞ্জ করতে হবে। সাদাতকে সহ সাদাতের পরিবারকে শেষ করতে হবে, কিন্তু তার আগে যে তাকে দুর্বল করে নিতে হবে ভেবেই পৈশাচিক হাসি দিল সে। বারান্দায় বসে একের পর এক নিকোটিনের ধোঁয়া নিজের মধ্যে গ্রাস করতে লাগলো। ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল রুবায়েত। সাদিয়া বাচ্চাদের ঘুম পাড়িয়ে সেও তাদের সাথে বিছানায় শুয়ে গেছে। হঠাৎ ফোনের আওয়াজে রুবায়েত বেডসাইড টেবিল থেকে ফোনটা তুলল। এত রাতে সাদাতের ফোন দেখে সে কিছুটা বিস্মিত হয়। আসসালামু আলাইকুম সাদাত, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম রুবায়েত ভাই। জি ভালো আছি। আপনি কি ঘুমিয়ে পড়েছেন? কিছু বলার ছিল? হ্যাঁ অবশ্যই ছিল। শোভামণি ঠিক আছে? আছে আলহামদুলিল্লাহ, কিন্তু বেশ ভয়ে আছে। হ্যাঁ, এই বিষয়ে একটু একটু ভয় তো পাবেই, তাছাড়া বয়সও তো ওর বেশি নয়। রুবায়েত ভাই, আপনাকে বলেছিলাম একটা লোককে ট্রেস করতে, পেরেছেন? কাজ চলছে। কি হয়েছে বলো তো সাদাত? আজও আমার উপর হামলা হয়েছে। সাদাতের থেকে তার উপর হামলা হওয়ার কথা শুনে বেশ চিন্তায় পড়ে গেল। রুবায়েতের চিন্তিত মুখ দেখে সাদিয়া তাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে, কিন্তু রুবায়েত তাকে কিছুই বলল না। এখন সাদিয়াকে সাদাতের বিষয়ে বলা মানে তাকে মেন্টাল প্রেসারে ফেলে দেওয়া, আর এতে সাদিয়া বাচ্চাদের উপর খারাপ প্রভাব পড়তে পারে। তাই তাকে না জানানোই শ্রেয় মনে হলো। আজ সকাল থেকে সুবার শরীরটা বেশ ভেঙে ভেঙে আসছে। সাদাতকে বলার সুযোগও পায়নি, বেরিয়ে গেছে সে। কিন্তু সুবার মনে হচ্ছে আজই হয়তো তাকে হাসপাতালে যেতে হবে। সুবা অনেক কষ্টে রুম থেকে বেরিয়ে রুবাইয়াকে ডাকলো, কিন্তু সে শুনতে পায়নি। এদিকে সুবার জন্য ব্যথা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। একসময় সে ব্যথা সহ্য করতে না পেরে নিচে বসে পড়লো। এত বড় বাড়িতে আর সুবার পাশে কেউ নেই। সুবা কান্না করছে আর সাদাতকে ডাকছে, কিন্তু সাদাত তো বাসায় নেই, কোথা থেকে আসবে সে? এদিকে সুবার জন্য আরো ভয়ানক হয়ে উঠেছে পরিবেশ। রীতি ফল খাওয়ার জন্য রান্নাঘরের দিকে যাওয়ার পথে সুবাকে কাতরাতে দেখে সেদিকে ছুটে যায়। সুবাকে এভাবে বসে থাকতে দেখে সে বেশ ভয় পায়। ছুটে গিয়ে সুবাকে ধরে। সে চিৎকার করে রুবাইয়াকে ডাকতেই কিছুক্ষণের মাথায় রুবাইয়া হাজির হয়। বোনকে এভাবে কাতরাতে দেখে তার বুক ধুক করে উঠল। তাড়াতাড়ি এগিয়ে সে রীতি আর সে মিলে সুবাকে নিয়ে গাড়িতে বসালো। আরিয়াকে তাড়াতাড়ি কোলে নিয়ে তারা হাসপাতালের দিকে ছুটল। রীতি অনেকবার সাদাতকে ফোন দিয়েছে, কিন্তু সে একবারও ফোনটা তুলেনি। রীতি খুব ভালো করে বুঝতে পেরেছে কেন সাদাত তার ফোন তুলছে না। তাই তাড়াতাড়ি আরফানকে ফোন করতে সে বলল সেও হাসপাতালে আসছে কিছুক্ষণের মাঝে। এদিকে সুবার বিউস হওয়ার উপক্রম। রুবাইয়া তাকে সান্ত্বনা দিয়েও থামাতে পারছে না। বেশ অনেকক্ষণ পর তারা হাসপাতালে পৌঁছালো। আরফান তাদের আগে এসেই কাগজপত্রের কাজ শেষ করে। সাদাতকে সেও পৌঁছে পাচ্ছে না। বুঝতে পারছে না কেউ যে সাদাত সুবাকে 10 মিনিট পর পর ফোন দিত, সে আজ একবারও সুবার খোঁজ নিল না। সুবাকে ডেলিভারিতে নিয়ে যাবে, কিন্তু তাতে বাচ্চাধে সুভা। সে বারবার সাদাতের খোঁজ করছে। কেন যেন তার মনে হচ্ছে সে সাদাতকে শেষ দেখাও দেখতে পাবে না। সে যদি আর না ফের ওই রুম থেকে, সাদাতের হাতে সে তার বাচ্চাটাকে তুলে দিতে চায়, কিন্তু সে সাদাতেরই কোনো খোঁজ নেই। একসময় কান্না করতে করতে সুবা বেহুশ হয়ে গেল। ডাক্তার আর অপেক্ষা না করে তাকে নিয়ে গেল ওটিতে।
সবাই বেশ চিন্তা করছে। সুভার অবস্থা বিকটিক। সাদিয়া, রুবাইয়া, আরফান, রীতি, এমনকি মিনা খালাও হাসপাতালে এসেছে। সবাই একটাই দোয়া করছে, সুভা তাড়াতাড়ি ঠিক হয়ে ফিরে আসুক। একদিকে সাদাতের চিন্তা, অন্যদিকে সুভা। সাদাতকে সে সকাল থেকে পাওয়া যাচ্ছে না। রুবায়তকে বিষয়টা জানাতেই সে ছুটে গিয়েছে সাদাতের খোঁজে। সুভার শ্বশুর বেশ অসুস্থ হয়ে পড়েছে। ছেলেও ছেলের বউয়ের খবর শুনে সে দেশের বাইরে ব্যবসায়িক কাজে গিয়েছে। এদিকে সাদিয়ার কান্না করতে করতে বেহাল অবস্থা। রীতি বারবার তাকে সান্ত্বনা দিচ্ছে। সুভাকে সি সেকশন করানো হয়েছে, তার অবস্থা বেশি ভালো নয়। তাকে আইসিইউতে রাখতে হয়েছে। একটা ফুটফুটে ছেলে বাবু হয়েছে তার, কিন্তু আফসোস এখন পর্যন্ত না তো সে তার ছেলেকে দেখতে পেয়েছে আর না সাদাত। সবাই মোটামুটি ধারণা করেছে সাদাতের নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, নয়তো এতটা দায়িত্বহীন সে নয়। সুভার মা পাথরের ন্যায় আর নাতিকে কোলে নিয়ে বসে আছে। মেয়েটা তার বাঁচবে কিনা সন্দেহ। এদিকে মেয়ে জামাইয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সে তার এই নাতিকে নিয়ে কই যাবে? এতটুকু বাচ্চা এখন পর্যন্ত তার মা বাবাকে দেখলো না। প্রায় 2 দিন হতে চলল, সাদাতের কোনো খোঁজ নেই। সবার তার চিন্তায় মশগুল। সুভার অবস্থা আগের চেয়ে একটু ভালো হলেও সে এখনো বিপদমুক্ত নয়। বাচ্চাকে নার্সেরাই সুভার কাছে এসে ফিডিং করায়। সুভার জ্ঞান ফিরলেও সে এখনো ঘোরের মাঝে আছে। ওষুধ দিয়ে তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়। আসলাম মানিক কোনো কাজে যেন ঢাকার বাইরে গেছে। রীতি জানার চেষ্টাও করেনি, কিন্তু আজ হঠাৎই কি মনে করে সে আসলামকে ফোন দিল। তুমি আমাকে ফোন দিয়েছো, আমার বিশ্বাসই হচ্ছে না। কই তুমি আসলাম? তোমাকে বললাম না ঢাকার বাইরে এসেছি কাজে। সেটা আমিও জানি। কোথায় আছো সেটা জানতে চাইছি। জায়গার নাম বলো, আমার কিছু চাই। কি চাই জান তোমার? শুধু একটিবার বলো আমাকে। আমি এখনই সিরাজগঞ্জ আছি। আসলাম কথা বলছে, তার মাঝে রীতি টের পেল ওপাশ থেকে বেশ ধস্তাধস্তির আওয়াজ আসছে। হঠাৎ করেই সব শব্দ বন্ধ হয়ে গেল। আসলাম বেশ রাগী স্বরে এবার বলল, তুমি কি আমাকে জেরা করছো রীতি? এত সাহস? রীতি এবার থতমতো খেয়ে বলল, আমি চেয়েছিলাম তোমার সঙ্গে সব ঠিক করে নেব। সাদাতের তো ছেলে হয়েছে, ওর জীবনে আর দখল দিয়ে আমার লাভ নেই। তোমাকে নিয়েই আবার নতুন করে সবটা শুরু করব। আসলাম অত্যাধিক খুশি হয়ে বলল, সত্যি বলছো জান? সত্যি? সত্যি। আমি এখনই আসছি তোমার কাছে। না না, তুমি কাজ শেষ করেই আসো। আমি অপেক্ষা করব ঠিক সময়ের। আমি তোমাকে সারপ্রাইজ দিতে চাই। আসলাম মানে খুশি হয়ে ফোনটা রেখে দিল। এদিকে রীতি ফোন রেখে মুস্কি হাসলো। রুবাত সর্বোচ্চ চেষ্টা করছে সাদাতকে খোঁজার, কিন্তু কোনোভাবেই কুলো পাচ্ছে না। ঘটনা মোতাবেক সাদাত বাসা থেকে বের হয়েছিল তার অফিসের উদ্দেশ্যে, কিন্তু তার গাড়ি পাওয়া গেছে অন্য হাইওয়ের মাঝখানে। কিন্তু সাদাতের যাওয়ার কথা যেদিকে, সে সম্পূর্ণ উল্টো দিকে কি করতে গিয়েছে। রুবাত সাদাতের নাম্বার ট্র্যাক করেও কিছু জানতে পারেনি। নাম্বারটা বন্ধ দেখাচ্ছে। রুবাত তার ফোর্স দিয়ে সাদাতের ফোনে কখন কার ফোন এসেছে তার লিস্টটা নিয়েছে। সেই লিস্ট অনুসারে সাদাত শেষকালে কথা বলেছে শিশির রায়হানের সাথে, কিন্তু রুবায়েতের জানা মতে সে সাদাতের বন্ধু। আচ্ছা, সে কি সাদাতের বিষয়ে কিছু জানতে পারে? রুবায়েত দেরি না করে শিশিরের কাছে যাওয়ার উদ্দেশ্যে বের হলো। এখন শিশিরই পারবে তার প্রশ্নের উত্তর দিতে। শিশির সে কখন থেকে সাদাতের খোঁজ চালানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই তার কোনো খোঁজ পাচ্ছে না। আজ 2 দিন ধরে তার কোনো খোঁজ নেই। বাসার নাম্বারে ফোন দিলেও কেউ তুলছে না ফোনটা। এর মধ্যে রুবায়েতকে তার কেবিনে আসতে দেখে সে উঠে দাঁড়ালো। রুবায়েতকে সে চেনে না, তাই শিশিরকে রুবায়েত নিজের পরিচয় দিল। সাদাতের বোনের হাজবেন্ড কথাটা শুনে সে ভাবলো তার কাছ থেকেই হয়তো সাদাতের খোঁজ নেওয়া যাবে। সে রুবায়েতকে বসতে বলে, মিস্টার রুবায়েত, আপনি কি সাদাতের খোঁজ দিতে পারবেন? কোথায় আছে ও? 2 দিন ধরে তার কোনো খোঁজ আমি পাচ্ছি না। রুবায়েত শিশিরের কথা অবাক হয়ে বলল, তার খোঁজ নিতে আমি আপনার কাছে এসেছি। সাদাত কোথায় সেটা তো আপনার ভালো জানার কথা। সাদাতের ফোন থেকে শেষ ফোনটা আপনার ছিল। শিশির ভুরু কুচকালো। সে বুঝতে পারছে না রুবায়েতের কথা। সে কি করে জানবে সাদাত কোথায়? সাদাতের সাথে আমার 2 দিন ধরে যোগাযোগ নেই। আমি কি করে জানবো? আমি তার ফোনে কম হলেও 2 থেকে 300 বার কল করেছি, বাসায়ও ফোন করেছি, এমনকি সুবাহকেও ফোনে পাচ্ছি না। শোভা হসপিটালে মুমূর্ষু অবস্থায় পড়ে আছে, তাকে না পাওয়াটাই স্বাভাবিক। শিশির প্রচন্ড অবাক হয়ে বলল, কি হয়েছে সুবাহার? ও ঠিক আছে তো? আর ওর বাচ্চা ঠিক আছে? কোথায় আছে সাদাত? রুবায়েত একটা নিঃশ্বাস ফেলে বলল, সাদাত শোভার ছেলে হয়েছে, কিন্তু আমার বোনের অবস্থা তেমন ভালো নেই। তার মধ্যে সাদাতকে 2 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাদিয়াকেও সামলাতে পারছি না। আর ইউ শিওর তুমি জানো না সাদাত কোথায়? জানলে আমি চলে যেতাম ওর কাছে। তবে একটা কথা, ও যেদিন থেকে শুনেছে ওর নিজের কাকা ওর সাথে বেইমানি করেছে, ও ভেঙে পড়েছিল। শিশিরের কথা শুনে রুবায়েত অবাক হলো। ওর কাকা মানে ছোট কৌ? হ্যাঁ। তুমি কি জানো আমাকে একটু বলো তো শিশির।
তুমি করে বললাম। না না না, ঠিক আছে। আসল বিষয় হচ্ছে এতদিন সাদাতের উপর হামলা, সুবাহকে অপহরণ, এ সবটাই করেছে সাদাতের কাকা আসলাম মানিক। সাদাত যখন তার লোকজনের মাধ্যমে এই খবরটা পায় তখন আমিও তার সাথে ছিলাম। আসলাম মানিক আগেও অনেক অবৈধ কাজ করেছে এবং তার সাদাত দুর্ভাগ্যবশত দেখে ফেলে। তখন সাদাতের বয়স খুব বেশি নয়, টিনেজ বলা চলে। সে যখন তার বাবাকে তার কাকার কথাটা বলে, সাদাতের বাবা তখন তার ভাইকে বেশ বকাঝকা করে এবং তার কাকা প্রতিজ্ঞা করে এমন কাজ আর করবে না। তাই সেই সময়ে সাদাতের কাকা এদেশ ত্যাগ করে, কিন্তু সে পিছন থেকেও সাদাতের ক্ষতি করার চেষ্টা করে বারবার। এমনকি প্রফেসর আলিফকেও সে কিডন্যাপ করেছিল নিজের কার্য সিদ্ধ হাসিল করতে, কিন্তু সাদাত তার বুদ্ধিমত্তা দিয়ে প্রফেসরকে মুক্ত করে, যার জন্য সাদাতের কাকা আরো বেশি ক্ষুব্ধ হয়ে পড়ে, যার স্বরূপ এখন সে সাদাতকে একদম শেষ করে দিতে চায়। জানি না সাদাতের কাকাই তার কোনো ক্ষতি করেছে কিনা। আমি শুধু চেয়েছিলাম আপনাদের কারোর সাথে আমার যোগাযোগ হয়ে যাক আর আপনাদের সাথে এই কথাটা বলতে পারি। এর মধ্যে সাদাতেরও কোনো খোঁজ পাচ্ছিলাম না। এখন আসলাম, মানিকই তাহলে আমাদের নেক্সট ক্লু। সাদাতকে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর তার পাশে আছে আসলাম মানিক। সামনে একজন কাজী বসে আছে যে আপাতত ভয়ে তটস্থ হয়ে কাঁপছে। তাদের কিছু দূরে চেয়ারে বসে চিৎকার করছে রীতি। এখন বিষয় হচ্ছে সে কিভাবে এখানে আসলো। সাদাত যখন অফিসের রাস্তায় যাচ্ছিল তখনই তার উপর হামলা হয়। সে নিজেকে সেই লোকদের থেকে রক্ষাও করে। বেশ কিছু দূর এগোনোর পর সে অজ্ঞান হয়ে যায়, কিন্তু জ্ঞান ফেরার পর নিজেকে এই বদ্ধ জায়গায় আবিষ্কার করে। সবচেয়ে বেশি অবাক হয় তার পাশে আসলাম মানিককে দেখে, কেননা সাদাতের এখন সবচেয়ে বেশি জঘন্য লাগছে তার ছোটকুকে। কিন্তু তাকে সে ধরে নিয়ে আসলে সে এখানে বাধা অবস্থায় কেন? সাদাত আস্তে করে সামনে তাকাতেই দেখে রীতি বসা, তার ঠোঁটে বিশ্রী হাসি। সাদাতের জ্ঞান ফিরতে দেখে রীতি তাড়াতাড়ি উঠে সাদাতের কাছে আসলো। অস্বাভাবিক আচরণ করছে সে। বিভিন্ন উপায় অবলম্বন করে সে আসলাম মানিকের জ্ঞানও ফিরালো। বাহ, খুব ভালো, দুজনের জ্ঞান ফিরে এসেছে। এখন আমার ইচ্ছে খুব তাড়াতাড়ি পূরণ হবে। আসলাম মানিক রীতির কথা শুনে বলল, আমাকে এখনো বেঁধেছো কেন রীতি? তুমি তো আমার সাথে সব নতুন করে শুরু করতে চেয়েছিলে, তাই না? রীতি জোরে হেসে বলে, হ্যাঁ, শুরু তো আমি করবই, তবে তোমার সাথে না, সাদাতের সাথে, আমার ভালোবাসার সাথে। না। তুমি না বলে কিছুই হবে না আসলাম। আমি তোমার সামনে এক্ষুনি সাদাতকে বিয়ে করব। সাদাত এখনো ঘোরের মাঝে আছে। তার সাথে গুন্ডাদের বেশ ধস্তাধস্তি হয়েছে, কিন্তু পেছন থেকে মাথায় বাড়ি দেওয়ার আর নিজেকে রক্ষা করতে পারেনি সে। তার রেশ এখনো রয়ে গেছে। পানি পিপাসায় তার গলা শুকিয়ে কাট। সে অনেক কষ্টে বলল, পানি। রীতি তাড়াতাড়ি পানি এনে সাদাতকে ধরে পানি খাওয়ালো, তারপর আবার ডাবের পানি দিল। রীতি কাজীকে বলল যত দ্রুত সম্ভব বিয়ের কাজ শুরু করতে। এদিকে আসলাম মানিক কান্না করে বলছে রীতিকে থামতে। কিছুক্ষণ পর সাদাত মাথা তুলে দেখে রীতির পাগলামি। সে চুপ থেকে সব লক্ষ্য করলো, খুব শান্ত ভঙ্গিতে বলল, এসব কি রীতি? আমাকে এখানে তুলে আনার মানে কি? রীতি সাদাতের কাছে এসে তার গালে হাত দিয়ে আদুরে স্বরে বলল, মানে আছে তো সাদাত, এক্ষুনি আমি তোমাকে বিয়ে করব। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। এইসব পাগলামির মানে কি রীতি? তুমি আমি দুজনেই বিবাহিত, তাই এই বিয়ের কোনো বৈধতা নেই। আমাকে ছাড়ো। রীতি পাগলের মতো আচরণ করছে। কেন বৈধতা হবে না সাদাত? আমি তোমাকে ভালোবাসি। আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসতাম। আমি তোমাকে কখনোই ভালোবাসিনি রীতি, আর না তোমাকে ভালোবাসি। তুমি আমাকে জেলাস ফিল করানোর জন্য মিস্টার আসলাম মানিককে বিয়ে করলে। তবু কি কোনো লাভ হয়েছে? কেন আমার পিছন ছেড়ে দিচ্ছ না? না না না, কখনোই আমি তোমাকে ছাড়বো না। আজ এবং এক্ষুনি তোমাকে আমায় বিয়ে করতে হবে। আমি আমার স্ত্রী সুভাকে অসম্ভব ভালোবাসি, তাই তোমাকে বিয়ে করার কথা কল্পনাতেও আনতে পারবো না। কল্পনা নয়, এটা বাস্তবে হবে। আর সুভা সুভা বাঁচে না মরে তার কোনো ঠিক নেই। মনে হয় বাঁচবে না। আর এই আসলামকে আমি মেরে দেব, তাহলে আমাদের পথের কাঁটা দূর হবে। সাদাত আটকে ওঠে। সুভা বাঁচবে না মানে কি? কি হয়েছে সুভার? রীতি, সুভা কোথায়? কি হয়েছে আমার সুভার? বেশি কিছু না, ডেলিভারিতে অনেক কমপ্লিকেশন চলে এসেছে। সাদাত আর কিছুই যেন শুনতে পাচ্ছে না। বুকটা প্রচন্ড আওয়াজ করছে, ধুক ধুক। অজানা ভাইয়ের শরীরে ঘাম দিচ্ছে বারবার। এদিকে আসলাম মানিক চেঁচাচ্ছে, এই সাদাত জবে থেকে জন্মেছে আমার সব কেড়ে নিয়েছে। এর জন্য শান্তিতে বাঁচতেও আমি পারছি না। ইস,
আরেকটুর জন্য ওকে আমি মারতে পারলাম না। ও আমাকে আমার রাজত্ব থেকে বঞ্চিত করেছে, এখন আমার স্ত্রীকেও কেড়ে নিচ্ছে। আমি ওকে কিছুতেই ছাড়বো না সাদাত। আসলামের হুঙ্কারে রীতি দৌড়ে এসে তার গালে ভীষণ জোরে এক চড় বসিয়ে দিল। কত বড় সাহস! আমার সামনে আমার ভালোবাসাকে শেষ করবি বলে হুঙ্কার করিস? তোকে আমি জানে মেরে ফেলবো, আর এমন জায়গায় গুম করব কেউ টেরও পাবে না। কি দেই তোকে শেষ করে? আসলাম মানিক অবিশ্বাসের সুরে বলল। রীতি, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি বাসি না। তোর মতো এক বুড়োকে আমি এই রীতি ভালোবাসবো? কখনোই না। আগে যা ছিল সব নাটক। এদিকে সাদাত চুপ করে খুব করে চেষ্টা চালাচ্ছে হাতের বাঁধন খুলতে, কিন্তু না, সে বারবার হেরে যাচ্ছে। হঠাৎ রীতি সাদাতের দিকে ঘুরে বিদঘুটে হাসি দিয়ে বলল। কি হলো সাদাত? খুলছে না? খুলবে কি করে? তুমি হয়তো ভুলে গেছো আমি স্কাউটিং এ ছিলাম, তাই এইসব ছোটখাটো নট সম্পর্কে ধারণা না রাখলে কি হয়? কাজী সাহেবকে রীতি আবার তাড়া দিল বিয়ে পড়াতে। কাজী সাহেবও ভয়ে ভয়ে বিয়ের কাজ শুরু করলে সাদাত এবার বেশ চিৎকার করে বলে। আমি এই বিয়ে কিছুতেই করব না, মরে গেলেও না। বিয়ে তো তোমাকে করতেই হবে সাদাত। আর যদি না করে? সবাই দরজা দিকে তাকিয়ে দেখে হেলতে দুলতে সুবা এসে দাঁড়িয়েছে। শুধু সে নয়, রুবায়েত তার ফোর্স নিয়ে হাজির এখানে। রীতির পালানোর সুযোগ নেই। সাদাত সুবাকে দেখে খুশিতে চোখের পানি ছেড়ে দিল। ওই তো দেখা যাচ্ছে সুবার কোলে তাদের ভালোবাসার এক আস্ত জীবন্ত ফসল। সুবাও চোখের পানি ছেড়ে দিয়েছে বহুক্ষণ আগে। নিজের স্বামীকে এভাবে দেখে তার বুক ফেটে যাচ্ছে। রুবায়েত কাল বিলম্ব না করে রীতিও তার গ্যাংকে ধরল। আসলাম মানিককেও গ্রেপ্তার করা হলো। রীতি যাওয়ার আগে অবাক হয়ে বলল। আমি এখানে সেটা তোরা কিভাবে জানলি? সুবা তাচ্ছিল্য হেসে বলে। নিজের পায়েই নিজে কুড়াল মেরেছো মিসেস রীতি। আমার কেবিনে বসে ফোনে কথা বলেছো, যার সবটাই আমি শুনেছি। হয়তো মনে করেছো আমি বেহুশ, কিন্তু অদৃষ্ট। আমি হুঁশেই ছিলাম। আর নিশ্চয়ই বলতে হবে না, রীতির মুখটা দেখার মতো ছিল যখন সে আফসোস করলো তার বোকামির জন্য। আজ একটুর জন্য সে সাদাতকে নিজে করতে পারল না। অবশেষে সাদাত আর সুবার সুখের দিনের সূচনা হলো। সাদাত আস্তে করে তার ছেলেকে কোলে নিল। তার হাত কাঁপছে। প্রচন্ড খুশিতে সে আত্মহারা। ছেলের গালে আলতো আদর দিয়ে জড়িয়ে ধরল নিজের সাথে। এদিকে সুবা পেটে হাত দিয়ে বসে পড়েছে। সে কারো কথাই শোনেনি। এই অসুস্থ অবস্থায় ছুটে এসেছে স্বামীকে বাঁচাতে। সুবাকে রুবায়েত ধরে ফেলল। খুব দ্রুতই সুবাকে নিয়ে সবাই হাসপাতালে রওনা হলো। সাদাতেরও চিকিৎসার প্রয়োজন। আমি বাবার সাথে ঘুমাবো। না তুই আমার সাথে ঘুমাবি। মা, বলেছি না আমি বাবার সাথেই ঘুমাবো। সোয়াদ, আমি বলেছি না আমি সাদাতের সাথে ঘুমাবো। কথাটা বলে দাঁত দিয়ে জিহ্বায় কামড় দিল সুবা। সোয়াদ দুষ্টু হেসে বলল। ও, তো তুমি বাবার সাথে ঘুমানোর জন্য আমাকে তাড়াচ্ছ? যাহ বাবা, তাড়ালাম কোথায়? তাহলে বাবার সাথে ঘুমাতে দেবে না কেন? মা ছেলের ঝগড়ার মাঝে সাদাত এসে দুজনকে শান্ত করলো। আচ্ছা আচ্ছা, দুজনেই আমার কাছে ঘুমোবে, শান্তি। সুবা সোয়াদ দুজনেই ঠিক আছে বলে খাটে উঠে পড়ল। সোয়াদ তার বাবার মতো হলেও ভয়টা মায়ের থেকেই পেয়েছে। সাদাতকে সে প্রচন্ড ভয় পায়। সাদাত তাকে কিছুই বলে না, তবুও সে ভয় পায়। আবার সাদাতের কাছে তার যত আবদার, যত আদর। সাদাত বাতি অফ করে আস্তে আস্তে মৃদু শুনতে পায় মা ছেলে বুদ্ধি কষছে কাল সকাল সকাল কদম গাছ উঠে কদম পারবে। যা শুনে সাদাত দুজনকেই ধমকে বলল। কাল দুজনে একজনকেও যদি কদম গাছের আশেপাশে দেখি তো খবর আছে। মা ছেলে সাদাতের মুখের উপর রেগে হু বলে দুদিক ফিরে শুয়ে গেল। সাদাত বেচারা মাঝে শুয়ে বলল। একটু আগে আমার কাছে ঘুমানোর জন্য এরা ঝগড়া করলো, এখন আমিই পর। আর দুজনে কিভাবে দুদিকে ফিরে গেল। সাদাতকে আসতে না দেখে সুবা বলল। ঘুমাতে আসবে না ছেলেকে মেঝেতে শোয়াবো? সাদাত সময় নষ্ট না করে মাঝে শুয়ে গেল। এই সুবাকে বিশ্বাস নেই। সাদাত শোয়ার সঙ্গে সঙ্গে একদিক দিয়ে সুবা আর অন্য দিক দিয়ে সোয়াদ জড়িয়ে ধরল। ঘটনা এতই তাড়াতাড়ি ঘটেছে যে সাদাতের বুঝতেও সময় লেগেছে। সে আবার দুজনকে জড়িয়ে হেসে দিল। হ্যাঁ, এই তো তার ছোট্ট পরিবার, যার মাঝে সাদাতের সকল সুখ নিহিত। সাদি ও তার 2 মেয়ে স্বামীকে নিয়ে সুখে আছে। রুবাইয়া অপেক্ষা করছে তার দ্বিতীয় বেবির জন্য। 5 মাসের প্রেগনেন্ট সে। আসলাম আর রীতি এখনো জেলে। রীতিকে অবশ্য মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে, কেননা সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। এমন নয় যে সাদাত সুবার জীবনে আর কোনো সমস্যা আসে না, আসে। সমস্যা যেমন আসে, তারা সকলে মিলে তা মোকাবেলাও করে। সুখ দুঃখ মিলেই জীবন।